আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। পিছনে ঘুরতেই আমার চোখে পড়লো নিধি আমার থেকে কিছুটা দূরে বসে নিচে দুই হাত দিয়ে চোখ ঢেকে কান্না করছে। আমি ভাবলাম নিধি যদি এখানে বসে কান্না করে তাহলে আমার হাত ধরলো কে। এইসব ভাবতে ভাবতে নিচে আমার হাতের দিকে তাকাতে দেখতে পেলাম একজোড়া কান্না ভেজা চোখ আমার দিকে তাকিয়ে রয়েছে। চোখের থেকে নজর সরিয়ে যখন মুখের দিকে তাকালাম তখন আরো একটু ধাক্কা খেলাম, কারণ মুখটাতে সেই পিচ্ছি জুনিয়র আরোহীর। আমি ওকে কান্না করতে দেখি হাঁটু গেড়ে ওর সামনে বসে পড়লাম। আরে মামুনি, তুমি এখানে? আর তুমি কান্না করছো কেন? আমি জুনিয়র আরোহী চোখ মুছতে দিতে দিতে বললাম। বাবু, তুমি অনেক পচা, অনেক পচা। জুনিয়র আরোহী আরো বেশি করে কান্না করতে লাগলো। আমি কি করলাম যে আমি এত পচা হয়ে গেলাম? কি করলে মানে? তুমি জানো না তুমি কি করেছো? আরে না বললে জানো কি করে? সেই দিন মার্কেটে তুমি আমাকে মিথ্যা কথা বলে চলে গিয়েছো, আর আজকে আবার যখন আসলে তখন আমাকে কথাগুলো বকা দিলে। তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না। সরি মামুনি, আসলে আমি মনে করেছিলাম নিধি তোমার হাত ধরেছে, তাই ওকে একটু বকেছিলাম। পিছি, তো তোমার হাত ধরেছে তাই বলে কি পিছিকে বকতে হবে? আসলে তোমার পিচ্ছি না একটা ভুল করেছে, তাই ওকে একটু বকা দিয়েছিলাম। মা বলে কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দিতে হয়, তাছাড়া আমি না বলেছি তোমার সাথে কথা বলবো না, তারপরেও তুমি আমার সাথে কথা বলে তোমার সাথে কথা বলতে বাধ্য করছো কেন? সত্যি তো কথা বলবে না? হ্যাঁ সত্যি। ঠিক আছে, তাহলে আমি চলে যাই। এসেছিলাম তোমার সাথে কথা বলতে, কিন্তু তুমি যখন কথা বলতে চাচ্ছ না তাহলে আর এখানে থেকে কি হবে? হ্যাঁ হ্যাঁ, কত আমার সাথে দেখা করতে এসেছিলে তো আমিই জানি, তাই তো আমার সাথে কথা না বলে দেখা না করে চলে যাচ্ছিলে। কি করব, তুমি তো আমার সাথে আর কথা বলতে চাও না, তাহলে আমার এখানে থেকে কি লাভ বলো? জুনিয়র আরোহী মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, তাহলে আমি চলি। কেউ যখন আমার সাথে কথাই বলবে না তখন আমার এখানে থেকে আর কি হবে? আমি অভিমানী ভাব নিয়ে উঠে আসতে লাগলাম। তুমি যদি এখান থেকে এক পাও কোথাও যাও না, তাহলে আমি লাঠি দিয়ে বাড়ি মেরে তোমার পা ভেঙে দিব। জুনিয়র আরোহী রেগে আমাকে টান দিয়ে বসিয়ে দেয়। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো এখান থেকে যাওয়া যাবে না। এই তো বুঝেছ, এখন তাড়াতাড়ি কান ধরো। কেন? আমাকে কালকে আর আজকে কষ্ট দিয়েছে তাই। এত মানুষের সামনে কান ধরবো? হ্যাঁ, আর এখনই। দুই হাত বুকে দুই পাশে নিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, ধরছি। আমি আমার দুই হাত দিয়ে জুনিয়র আরোহী দুই কান ধরলাম। এই এই, তুমি এটা কি করছো? তুমি তো বললে কান ধরতে, তাই তো কান ধরছি। আমি কি আমার কান ধরতে বলেছি নাকি? তাহলে কার কান ধরবো? তোমার। আমার? হ্যাঁ তোমার, আর তাড়াতাড়ি কান ধরে আমার কাছে ক্ষমা চাও। সত্যি আমার কান ধরতে হবে? হ্যাঁ। আমার মামনিটা যখন বলছে তাহলে তো ধরতেই হবে। এই যে কান ধরেছি। এইবার ক্ষমা চাও। সরি মামনি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি। হয়েছে এবার? হ্যাঁ। এখন তাহলে কান থেকে হাত নামাই। না। আবার কি হলো? তুমি এবার আমার মাকে কষ্ট দেওয়ার জন্য তার কাছে ক্ষমা চাইবে, তারপর আমি তোমাকে মাফ করব। আমি তোমার মাকে আবার কখন আর কিভাবে বা কষ্ট দিলাম? সেদিন না তোমাকে বললাম তুমি আমার মাকে কখন কিভাবে কষ্ট দিয়েছো? ইস, ভুলে গিয়েছিলাম। তা তোমার মা কোথায়? তাকে আমার সামনে নিয়ে আসো, আমি তার কাছেও ক্ষমা চেয়ে নিই। তুমি একটু দাঁড়াও, আমি মাকে নিয়ে আসছি। আচ্ছা। জুনিয়র আরোহী গুটি গুটি পায়ে দৌড় দিয়ে ওর মাকে খুঁজতে চলে গেল। এত সময় আমার সাথে জুনিয়র আরোহী এমন কথাবার্তা দেখে সবাই অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে রয়েছিল। আর আরোহী এরই ফাঁকে কোথায় যেন চলে গিয়েছিল, সেটা আমি জানি না, আর জানার কোনো দরকারও নেই। জুনিয়র আরোহী কাছাকাছি মানুষগুলোর মধ্যে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে কাউকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে ও সেই মানুষটিকে পাচ্ছে না। হঠাৎ কাকে দেখে জানি জুনিয়র আরোহী দৌড়ে তার দিকে চলে গেল। বাচ্চা মেয়েটির সাথে কথা বলতে বলতে আমার গরম মাথা কখন যে ঠান্ডা হয়ে গিয়েছে তা আমি নিজেও জানি না। এইদিকে জুনিয়র আরোহী তার দিকে চলে যাওয়ার পর জয়, রিয়াজ, সিয়া আবার রাজু আমার কাছে আসলো। সাগর, তুই পিচ্চি মেয়েটাকে চিনিস? চিনি দেখেই তোর সাথে কথা বললাম। তুই ওকে কি করে চিনিস?
এই তো কিছুদিন আগে এক মার্কেটে দেখা হয়েছিল, আর সেই দিনই প্রথম কথা বলেছিলাম। মেয়েটা খুব ভালো আর মিষ্টিও। আমার যদি এমন একটা মেয়ে থাকতো তাহলে খুব ভালো হতো। তুই জানিস ওর মা বাবাকে? না, তোরা ওর মা বাবাকে চিনিস? হ্যাঁ। কারা রে ওর মা বাবা? বাবু, বাবু, দেখো আমি মাকে সাথে করে নিয়ে এসেছি। এখন তুমি মায়ের কাছে ক্ষমা চাও। জুনিয়র আরোহীর কণ্ঠ শুনে আমি, জয় এবং বাকিদের দিক থেকে মুখ সরিয়ে ওর দিকে মুখ ঘুরিয়ে দেখলাম পিচ্চি মেয়েটা একটা মহিলার হাত ধরে আছে। আমি মহিলাটির মুখের দিকে তাকাতে আমার মাথায় আবারও রাগ উঠে গেল, কারণ মহিলাটির অন্য কেউ না, বরং আরোহী। আমি ভেবেছিলাম মেয়েটি অন্য কারো হবে, কিন্তু কিন্তু শেষ পর্যন্ত আমি কিনা ওর মেয়ের সাথে এতটা সময় কাটিয়েছি, ওর মেয়ের মায়ায় এতদিন ধরা পড়েছি। এইসব ভাবতেই আমার নিজের ওপরে রাগ উঠছে। আমি সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে সরাসরি গাড়িতে করে গিয়ে বসলাম। যেই গাড়ি চালু করবো ঠিক তখনই আমার পালিত বাবা আমার গাড়ির সামনে এসে হাত জোর করে দাঁড়ালো আর বলতে লাগলো, বাবা, আমি জানি আমরা তোর সাথে যা করেছি তার কোনো ক্ষমা হয় না, তারপরও আমরা তোর কাছে ক্ষমা চাচ্ছি, আর তুই দয়া করে এখন এখান থেকে যাস না। আমি নিশ্চুপ, আমার মাথা এখনো গরম হয়ে আছে। তোর যত রাগ সব তো আমাদের উপর। তোর নিষ্পাপ বোন নিধি তো কোনো দিন তোর সাথে খারাপ ব্যবহার করেনি। দয়া করে আজকে ওর বিয়ে থেকে চলে যাস না, ওকে এত বড় শাস্তি দিস না। আপনার মেয়ের বিয়েতে আমি থেকেই বা কি করবো? না আমি আপনাদের আত্মীয়, আর না আমার সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক আছে। আর তাছাড়া আমাকে তো কেউ আপনারা নিমন্ত্রণ করেননি। আর যদি আমি নিমন্ত্রণ ছাড়া আপনার মেয়ের বিয়েতে উপস্থিত থাকি, তাহলে আবার দেখা যাবে আপনি আর আপনার ছেলে মিলে আমাকে মারতে শুরু করবেন। বাবা নিশ্চুপ হয়ে রয়েছে, মাথা নিচু করে রয়েছে। আমার অপরাধ স্বরূপ বলবেন আমি বিনা নিমন্ত্রণে এখানে এসে উপস্থিত হয়েছি কেন? তাছাড়া ভাগ্য, গুণ বা বন্ধুদের গুণে যাই বলেন না কেন, সেইবার প্রাণে বেঁচে গিয়েছিলাম। কিন্তু এইবার একবার মারতে শুরু করলে আমার প্রাণে বাঁচা হবে না, কারণ সেইবার আমার পাশে আমার প্রাণপ্রিয় বন্ধুরা ছিল। কিন্তু এখন তারাও পরিবর্তন হয়ে আমার সাথে ছলনা করতে শুরু করে দিয়েছে। তা এখন যদি আমার জীবনের উপর কোনো বিপদ আসে, তাহলে যে আমি তাদের আমার পাশে পাবো না তা নিঃসন্দেহে বলতে পারি। সাগর, প্লিজ এইভাবে বলিস না। আমরা জানি আমরা তোর অপরাধী, তাই তুই আমাদের ক্ষমা করবি না। কিন্তু আমাদের অপরাধের কারণে তুই তোর বোন নিধির বিয়েটা ছেড়ে যাস না। নিধি পণ নিয়েছে, তুই যদি ওর বিয়েতে না থাকিস তাহলে ও বিয়ে করবে না। প্রথমত, নিধি নামের আমার কোনো বোন নেই, আর আপনি যার কথা বলছেন সে শুধু আর শুধুমাত্র আপনার বোন, আমার না। কারণ আমার বোন কখনো আমার সাথে মিথ্যা নাটকের পরিকল্পনা করতে পারে না। আর রইল আমাকে ছাড়া বিয়ে না করার পণ, আমি তো দেখছি না এমন কোনো পণ করেছে বলে। কারণ তো বিন্দাস কোন এসেছে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। যদিও এমন কোনো পণ করে থাকতো তাহলে আমার সাথে এমন নাটকটা না করে আমাকে সরাসরি বিয়েতে নিমন্ত্রণ করতো। বাচ্চা মানুষ, একটা না হয় ভুল করে ফেলেছে, প্লিজ ওকে ক্ষমা করে দে। কিছু কিছু ভুলের ক্ষমা চাইলেও করা যায় না। ভেবেছিলাম এত বছর পর যখন আবার এই গ্রামে আসবো, তখন হাতে গোনা কয়েকজনকে তো পাবো যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেনি, আমাকে ধোঁকা দেয়নি। কিন্তু ওরাও শেষ পর্যন্ত এমন করবে তা আমি ভাবিনি। সত্যি বলছি, তোরা আজকে আমার সাথে যা করলি না, তাতে যে আমি কি পরিমাণ কষ্ট পেয়েছি তা তোদের বলে বোঝাতে পারবো না রে। সাগর, আমি তোর বাবা হয়ে তোর কাছে হাত জোর করে বলছি, প্লিজ নিধির বিয়ে পর্যন্ত সময়টা এখানে থেকে যা, তারপর তোর ইচ্ছে হলে তুই চলে যাস। বাবা? ঠিক বাবা না বলে পালিত বাবা বললে বেশি ভালো হবে। ইস, 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 স্বামী কত বোকা! এই সামান্য কথাটা কি করে যে আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছে আমি বুঝতেই পারিনি। মাথায় হাত দিয়ে বলে যাওয়ার ভাব নিয়ে বললাম আমি কথাটা। আচ্ছা, আপনারা এতটা সময় ধরে আমাকে কেন আটকাতে যাচ্ছেন আমি তো এখনো বুঝতে পারছি না। সেদিন আপনারা আমার প্রাণ ভিক্ষা দিয়েছিলেন কতগুলো টাকার বিনিময়ে, আর এখন আমি এখানে এসেছি সেই টাকাগুলো ফেরত পেতে যাচ্ছেন। কিন্তু এমন একটা সময় মুখ ফুটে বলতে পারছেন না যে আমাকে আটকাতে যাচ্ছেন না, তাই না? বাবা, মা আর ভাইয়া চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আর আপনারা হয়তো ভেবেছিলেন আমি কখনো এখানে এসে আপনাদের টাকা দেবো না, তাই আপনার মেয়ে আর আমার বন্ধুদের নিয়ে এমন নাটকটা করালেন, তাই না? আমি মা, বাবার, ভাইয়ের দিকে তাকিয়ে বললাম। ওনারা তো কিছু বলছে না, তোরাই বল আমি যা বললাম তা সত্যি নাকি? আমি নিধি, জয় এবং বাকিদের দিকে তাকিয়ে বললাম। ওরা আমার প্রশ্নের উত্তর না দিয়ে অবাক চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। কি রে নিধি, বল। যা বাদ দে। জয়, রাজু, রিয়াজ, সিয়াম, তোরা তো বল, তোদের আমার পালিত বাবা তার পরিবার কত টাকার লোভ দেখিয়েছে? 10 লক্ষ না 15 লক্ষ টাকা? নিশ্চয় অবাক নয়নে আমার দিকে তাকিয়ে রয়েছে। আরে এইভাবে তাকিয়ে রয়েছিস কেন?
এইভাবে তাকিয়ে না থেকে বল, তোরা তোদের বন্ধুত্ব কত টাকায় বিক্রি করে দিলি? এভাবে তাকিয়ে দেখছি তুই আমাদের সেই সাগর নাকি অন্য কেউ। আমি সেই আগের সাগরই আছি, শুধু তোরাই বদলে গিয়েছিস। অবশ্যই কে বদলে যাও না, বিক্রি হয়ে যাওয়া বলে। ওরা আর কিছু না বলে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, আর সাথে ওদের সবার চোখ দিয়ে জল পড়তে লাগলো। সে যাই হোক, এখন আমি চলি। হ্যাঁ, আপনারা কোনো চিন্তা করবেন না, আজকে আমি এই গ্রামেই আছি। কালকে দুপুরের দিকে আপনাদের সবার টাকা পরিশোধ করে তারপর একেবারে এই গ্রাম ছেড়ে চলে যাব। বললাম তো, কালকে আপনারা আপনাদের টাকা পেয়ে যাবেন। এইবার তো অন্তত গাড়ির সামনে থেকে সরুন, আমাকে যেতে দিন। এত এত বিশ্বাসঘাতকের মাঝে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি যদি আরো কিছু সময় এখানে থাকি তাহলে নিশ্চয়ই আমি মারা যাবো। প্লিজ প্লিজ আমাকে যেতে দিন। নিশ্চুপ। কথাটা শুনে মা বাবার ভাইয়া গাড়ির সামনে থেকে চলে গেল। ধন্যবাদ। আমি আবার গাড়ির ভিতরে ঢুকে গাড়িটা চালিয়ে চলে যেতে লাগলাম। গাড়ির ভিতরে ঢোকার আগে না চাইতেও একবার জুনিয়র আরোহীর দিকে তাকিয়ে দেখলাম। আরোহী ওকে ধরে রেখেছে। হয়তো ওকে ছেড়ে দিলে আমার কাছে ছুটতে চলে আসতো, তাই ওকে ধরে রেখেছে। একদিক দিয়ে ভালোই করেছে। আমি সেখান থেকে চলে আসার পর অনেকটা সময় কেটে যায়। সবাই এখনো সেখানে দাঁড়িয়ে কান্না করছে। এইদিকে নিধির বিয়ের লগনের সময় হয়ে এসেছে, তাই বাবা নিধির কাছে গিয়ে বলল, নিধি, চল মা, বিয়ের কাজটা সেরে নেই। নিধি নিশ্চুপ, সে কান্না করেই চলেছে। এভাবে বসে থাকিস কেন? এইদিকে বিয়ের লগ্ন তো পার হয়ে যাচ্ছে। চল মা, বিয়ের কাজটা সেরে নিবি। আমি যাব না, ভাইয়া যতটা সময় না আসবে আমি বিয়ে করব না। এইভাবে বলিস না, শুনলি না সাগর কি বলে গেল? তোরা সাগরের সাথে মিথ্যে নাটক করেছিস, তাই সাগর তোর উপর রাগ করেছে। তুই তো জানিস ও কতটা রাগী। মনে হয় না ও আর আসবে। তাহলে আমি বিয়ে করব না, করব না আমি বিয়ে। জয়, আমরা অনেক বড় ভুল করে ফেললাম, তাই না রে? হ্যাঁ জানিস রাজু, সাগর ঠিকই বলেছে, আমরা আসলেই বিক্রি হয়ে গিয়েছি। না হলে কি ওর সাথে আমরা এমন একটা নাটক করতে পারতাম? এদিক দিয়ে ভাবলে আসলে আমরা অনেক বড় অপরাধ করেছি। আমরা ওকে ফিরিয়ে আনার জন্য মিথ্যা নাটক তো করেই ফেলেছিলাম, কিন্তু নিজেদের একবারও ওর জায়গায় বসে ভাবি নেই। যদি ওর জায়গায় নিজেদের বসে ভাবতাম তাহলে বুঝতে পারতাম ও কতটা চিন্তায় ছিল। আমরা ওকে ফিরে আনার জন্য এতটাই পাগল হয়ে গেছিলাম যে শেষ পর্যন্ত ও সবথেকে প্রিয় মানুষটাকে নিয়ে নাটক করলাম। একবার ভেবেও দেখলাম না এই খবরটা শুনে ওর উপর কি প্রভাব পড়বে, ও কতটা কষ্ট পাবে। জয়, আমরা এমনটা কি করে করতে পারলাম রে? জয় নিশ্চুপ, কারণ ওর কাছে এরও উত্তর নেই। আসলেই আমরা অনেক বড় অপরাধ করে ফেলেছি, আর আমাদের উপর সাগরের রাগ হওয়াটা আমি অস্বাভাবিক দেখছি না। সাগরের জায়গায় যদি আমরা থাকতাম তাহলে নিশ্চয়ই আমরা এমন ব্যবহারই করতাম। তুই ঠিক বলেছিস, এতগুলো বছর পর যদি এসে আবার ছলনার শিকার হতে হয় তাহলে সবারই রাগ হবে। এখন তাহলে কি করা যায়? কি আর করব, বন্ধুর সাথে ছলনা করে অপরাধ যখন করেছি তাহলে তোর জন্য ক্ষমা চাইতে হবে, আর ক্ষমা এখনই চাইতে হবে। কারণ সাগরের মাথায় রাগের পর অভিমান চেপে বসলে আমরা আর ওর কাছে কখনো ক্ষমা পাবো না। কিন্তু সাগরকে এখন কোথায় পাবো? ও তো গাড়ি নিয়ে না জানে কোথায় চলে গেছে। আমি জানি ওকে কোথায় পাবো। কোথায়? চল আমার সাথে। তুই চলে যাবি মানে? তুই চলে গেলে এখানের কি হবে? আগে প্রিয় বন্ধুর কাছে ক্ষমা চেয়ে নেই, তারপর এদিকে দেখা যাবে। নিশ্চুপ, ওরা জয়ের কথা শুনে দাঁড়িয়ে রয়েছে। তোরা যাবি নাকি আমি একাই চলে যাব? দাঁড়া দাঁড়া, আমি আসছি। সবাই একসাথে যাওয়ার জন্য রওনা দিল। ঠিক তখনই পিছন থেকে নিধি ডাক দিল, আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সবাই একসাথে যাওয়ার জন্য রওনা দিল। ঠিক তখনই পিছন থেকে নিধি ডাক দিল, জয়, দাঁড়াও। কেন? তোমাদের সাথে আমিও ভাইয়ার কাছে যাব। তুমি যাবে কেন? তোমাদের সাথে অপরাধ তো আমিও করেছি, আর তার জন্য আমাকেও ক্ষমা তো চাইতে হবে। ঠিক আছে চলো। ওরা সবাই রওনা দিতে নিল। এইদিকে আমি চলে আসার পর থেকে জুনিয়র আরোহী কান্না করে আকাশ পাতাল সব এক করে ফেলেছে। আরোহী এখনো জুনিয়র আরোহীকে ধরে রয়েছে আর কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু জুনিয়র আরোহী কোনোভাবেই কান্না আটকাতে পারছে না। বারবার শুধু বলছে, তোমার জন্য, শুধু তোমার
তোমার জন্য আমি বাবুর সাথে যেতে পারলাম না। মা, তুমি খুব খুব পচা। তুমি যদি আমাকে না আটকাতে তাহলে বাবু আমাকে ছেড়ে যেতে পারতো না। তুমি খুব পচা। সেই দিনও তোমার জন্য আমি বাবুকে হারিয়েছি, আর আজকেও তোমার জন্য আমি বাবুকে হারালাম। তুমি খুব খুব পচা। আরোহী মেয়ের এইসব কথা শুনছে আর নিজের চোখে জল ফেলে মনে মনে বলছে, হ্যাঁ রে মা, আমি আসলেই খুব পচা রে। তোর মা সত্যিই খুব পচা। শুধুমাত্র আমার জন্যই তুই এতগুলো বছর তোর বাবা থাকা সত্ত্বেও বাবার ভালোবাসা পাসনি। আর আজকে এতগুলো বছর পরে যখন একটু বাবার ভালোবাসা পেলি, তখন সেই আমার জন্যই সেই ভালোবাসা থেকে তুই আবারও তোর বাবাকে হারিয়ে ফেললি। মা, তুই কেন আমাকে খুঁজে বের করে সামনে আনলি? আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম তোর বাবা নিশ্চয়ই তোকে অন্য কারোর মেয়ে ভেবে বসেছে। যদি জানতো তুই আমার রক্ত, আমার মেয়ে, তাহলে ও কখনো তোকে ভালোবাসতো না, কারণ ও যে আমাকে ঘৃণা করে। তাই তো আমি তোদের বাবা মেয়ের ভালোবাসা মানুষের পিছনে লুকিয়ে লুকিয়ে দেখেছিলাম। কেন আনলি তুই আমাকে সামনে? কেন আনলি? মাফ করে দিস রে মা, তোর এই অভাগী মাকে মাফ করে দিস। আরোহী এইসব বলে একদিক দিয়ে কান্না করছে আর একদিক দিয়ে জুনিয়র আরোহীকে সামলানোর চেষ্টা করছে। জুনিয়র আরোহী যখন কান্না করতে করতে শুনলো নিধি এবং বাকিরা কোথাও যাওয়ার কথা বলছে, তখন কান্না বেচা চেহারা নিয়ে আরোহীর হাত থেকে ছুটে দৌড়ে নিধির কাছে গিয়ে ওর শাড়ি টেনে ধরে আর বলতে থাকে, পিছি পিছি, তোমরা কি বাবুর কাছে যাচ্ছ? বলো বলো, একটু বলো না পিছি, তোমরা কি বাবুর কাছে যাচ্ছ? হ্যাঁ, আমরা তোমার বাবুর কাছে যাচ্ছি। নিধি জুনিয়র আরোহীর সামনে হাঁটু গেড়ে বসলো। তোমাদের সাথে আমিও যাব বাবুর কাছে। না বুড়ি, এখন অনেক রাত হয়ে গিয়েছে, এখন তুমি আমাদের সাথে যেতে পারবে না। আমি এত কিছু জানি না। আমি বাবুর কাছে যাব যাব, আমাকে নিয়ে চলো প্লিজ। বুড়ি, তুমি না ভালো মেয়ে, আর ভালো মেয়েরা কি কান্না করে? তাছাড়া আমরা তো যাচ্ছি তোমার বাবুকে ফিরিয়ে আনতে, কিন্তু তুমি যদি এইভাবে কান্না করো আর তা তোমার বাবু জানতে পারে, তাহলে সে কি আসবে? তুমিই বলো। নিধি হাত দিয়ে জুনিয়র আরোহী চোখ মুছে দিল। না না, আমি আর কান্না করব না। তুমি তাও বাবুকে তাড়াতাড়ি আমার কাছে ফিরিয়ে আনো। তুমি একটু অপেক্ষা করো, আমরা যাব আর সাথে করে তোমার বাবুকে নিয়ে একটু পরেই চলে আসব। সত্যি তো? হ্যাঁ, 3 সত্যি। এবার আমরা চলি। আমি বাবুর আসার অপেক্ষা করব। আচ্ছা। তারপর নিধি, জয় এবং বাকিদের সাথে বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমি সেখান থেকে গাড়ি নিয়ে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য সরাসরি আমাদের খেলার মাঠে চলে আসি। গাড়ি মাঠে থামিয়ে গাড়ি থেকে নেমে এক জায়গায় বসে চোখের জল মুছতে মুছতে নিজেই নিজে বলতে লাগলাম, এইবারও আবার আমার সাথে আমার প্রিয় মানুষগুলো ছলনা করলো। হে ঈশ্বর, আমি কি এমন অপরাধ করেছিলাম যার জন্য প্রতিবার আমার সাথে এমনটা হয়? বলবে একটু, কেন বারবার আমার প্রিয় মানুষগুলো আমাকে কষ্ট দেয়, আমার সাথে ছলনা করে? কেন ঠাকুর, কেন সবসময় আমার সাথে কেন এমন হয়? আমি মানুষকে যত আপন ভাবি, মানুষ আমাকে ততই কেন পর করে দেয়? কি ভুল করেছি আমি? আমি তো কোনো ক্ষতি করিনি, কারোর সাথে বিশ্বাসঘাতকতাও করিনি। তাহলে কেন মানুষ সবসময় আমার সাথে এমনটা করে? কেন তারা আমার কাছে আসার অভিনয় করে আর পরক্ষণে আমাকে দূরে ঠেলে দেয়, আমার সাথে বিশ্বাসঘাতকতা করে? ঠাকুর, যদি আমি না জেনে কোনো অপরাধ করে থাকি, তোমাকে কখনো অবজ্ঞা করে থাকি, তাহলে দয়া করে আমাকে মেরে একবারে তোমার প্রতিশোধ নিয়ে নাও। তবুও দয়া করে বারবার আমার প্রিয় মানুষগুলোকে দিয়ে আমার সাথে ছলনা করিও না। আমি যে এগুলো আর সহ্য করতে পারছি না। কথাগুলো বলে শব্দ করে কান্না করতে লাগলাম। কিছুক্ষণ কান্না করার পর কিছুটা স্বাভাবিক হয়ে আবারও বলতে লাগলাম, জানি আমি আজকে নিধি, জয় এবং বাকিদের সাথে যে ব্যবহার করেছি, তারপর ওরা অনেক কষ্ট পেয়েছে। হয়তো আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। আমার ওদের সাথে এমনটা করা ঠিক হয়নি, কারণ ওরাই তো একমাত্র ছিল যার জন্য আমি এখনো বেঁচে আছি। ওরা না থাকলে তো কবেই মারা যেতাম। আর আমি কিনা ওদের সাথে এমন ব্যবহার করতে বসলাম। ছি ছি ছি, কি করে আমি এমনটা করতে পারলাম? আর ওরাই বা কেন এমন নাটক করার আগে একবারও ভাবলো না যে আমার উপর কি প্রভাব পড়বে, আমি কতটা কষ্ট পাবো। তাছাড়া ওরা কত খারাপ, একবার নিজেদের এই নাটকের জন্য সরিও বললো না। সবাই মিলে একসাথে আমাকে জড়িয়েও ধরলো না। একবার যদি জড়িয়ে ধরতো তাহলে কি আমি ওদের উপর রাগ করে চলে আসতে পারতাম নাকি? আর ওদের এত খারাপ কথা বলতে পারতাম? এইসব বলছিলাম আর কান্না করছিলাম।
এতই যখন তোর খারাপ লাগছে তাহলে এমন করলে কেন? মাথা ঘুরিয়ে দেখি জয় আর বাকিরা কান্না ভেজা চোখে দাঁড়িয়ে রয়েছে। আমি ওদের দেখে দাঁড়িয়ে গেলাম। তোরা এখানে? আর নিধি, তোর না বিয়ে? তুই এখানে কি করছিস? তোমার জন্য কি শান্তিতে বিয়ে করতে পারছি নাকি? আমি তো তোদের শান্তিতে থাকতে দিয়ে চলে এসেছি, তাহলে আমি আবার কি করলাম? তুমি রাগ করে চলে এসেছো দেখে যার সাথে আমার বিয়ে হবে সে তো তোমার রাগ ভাঙানোর জন্য বিয়ে না করে চলে এসেছে, তাই আমিও তার সাথে তোমার রাগ ভাঙানোর জন্য চলে এসেছি। তা সেই মহারাজটা কে? কে আবার? তোমার এই গুণধর বন্ধু জয়। কি? তোর বিয়ে শেষ পর্যন্ত এই চোরটার সাথে? এই এই, তুই আমাকে চোর বললি কেন? আমি কি চুরি করেছি? কি না, তুই আমার সম্পূর্ণ মুরগিটা চুরি করেছিস। মানে? মানে আমি চলে যাওয়ার আগে নিধি মুরগিটাকে তোর কাছে বর্গা দিয়ে গিয়েছিলাম দেখাশোনা করার জন্য, আর এখন তুই কিনা তাকেই বিয়ে করছিস, তাহলে হলি না চোর? একেই বলে শিয়ালের কাছে মুরগি বর্গা দেয়া। হ্যাঁ রে, শালা জয় যে শেষ পর্যন্ত এমন শিয়াল বের হবে কে জানতো। এই, আমাকে একদম শালা বলবি না। কেন? কারণ তুই আমার বোনকে বিয়ে করিস নাই, উল্টো আমি তোর বোনকে বিয়ে করব, তাই আমি তোকে শালা বলবো, তুই আমাকে না। আমাকে শালা না, সম্বন্ধী বলবি, আর সম্মান দিয়ে কথা বলবি শালা, কারণ আমি নিধির বড়, বুঝলি? হ্যাঁ। তারপর কিছু সময় আমাদের মাঝে হাসি হলো। তারপরে হঠাৎ আমি মুখ গম্ভীর করে বললাম, যা এবার তোর বাড়িতে যা, তোদের সময় পার হয়ে যাচ্ছে। ভাইয়া প্লিজ তুমি আমাদের সাথে চলো। না রে, আমি যাব না, তোরা যা। তুমি না গেলে আমিও যাব না। জানি তোমার সাথে মিথ্যা নাটক করে তোমাকে এখানে এভাবে না ঠিক হয়নি, কিন্তু কি করব বলো? আমরা ভেবেছিলাম তোমাকে সত্যি করে বললে তুমি আসবে না, তাই নাটকটা করেছি। প্লিজ ভাইয়া ক্ষমা করে দাও। নিধি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল। এই পাগলি, কান্না করছিস কেন? জানিস না তোর কান্না আমি সহ্য করতে পারি না? আর মিথ্যা নাটক না করে একবার সত্যি বলেই দেখতি। সরি, আর কখনো এমন মিথ্যা বলবো না। সাগর, আমাদের মাফ করে দে, আমরা কথা দিচ্ছি এমন আর করব না। আমাকে সবগুলো জড়িয়ে ধরে। কথা দিচ্ছিস? হ্যাঁ। ঠিক আছে, যা, মাফ করলাম। আর তোরাও আমাকে মাফ করে দিস। তখন তোদের সেইভাবে বলা উচিত হয়নি, তোদের উপর রাগ ছিল, তাই রাগের মাথায় কি যে বলে ফেলেছি। আরে বাদ দে তো ওইসব কথা, আমরা জানি তুই রাগের মাথায় বলেছিস, তাই আমরা কিছু মনে করি নাই। মনে না করলেই ভালো। তারপর পরম মমতায় সবাইকে কিছু সময় জড়িয়ে ধরে থাকলাম। কিছু সময় পর জয় বলল, এভাবে আর কত সময় ধরে থাকবি? এবার তো বাড়িতে চল, বিয়ের সময় তো পার হয়ে গেল। বাহ বাহ, ছেলের দেখে বিয়ে করার জন্য তো আর সহ্য হচ্ছে না। শেষ পর্যন্ত আমার বন্ধুটা বিয়ে পাগলা হয়ে গেল রে। তোদের যা ইচ্ছা বলতে পারিস, কিন্তু এখন না, আগে বিয়েটা করে নেই তারপর বলিস। এখন তাড়াতাড়ি বাড়িতে চল। আচ্ছা। তারপর সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে যাওয়ার পরে শুরু হলো আর এক অশান্তি। নিধি আমার গাড়িতে ও জয় আর বাকিরা ওদের বাইকে করে যেতে লাগলাম। কিছু সময় গাড়ি চালিয়ে বাড়ির দিকে যাওয়ার পর আমার মাথায় আরোহীর খেয়াল আসলো। তাই নিধিকে জিজ্ঞাসা করলাম, আরোহী ওই মেয়ে তোদের বাড়িতে কি করে রে? তুমি কোন মেয়ের কথা বলছো? আরোহী? বুঝেও না বোঝার ভাব করছিস? হ্যাঁ না, আমি তখন বুঝতে পারি নাই, কিন্তু এখন বুঝতে পারছি তুমি কার কথা বলছো। বুঝতে যখন পেরেছিস তাহলে প্রশ্নের উত্তরটা দিয়ে দে। ও তো আমাদের বাড়িতে সেই শুরু থেকেই আছে। শুরু থেকে মানে? তুমি চলে যাওয়ার পর থেকেই থাকছে। তাহলে ওই মেয়েটা ওকে মা বললো কেন? তুমি কি জুনিয়র আরোহীর কথা বলছো? হ্যাঁ। ওই পিচ্চি বুড়ি তো আরোহীরই মেয়ে। ওর যদি মেয়ে হয় তাহলে ওর স্বামীর বাড়িতে না থেকে তোদের বাড়িতে থাকছে কেন? ও আমাদের বাড়িতে নয়, বরং ওর স্বামীর বাড়িতেই রয়েছে। ওই বাড়িতে কে ওর স্বামী? তোর শুভ ভাইয়া নাকি? না। তাহলে কে ওর স্বামী? ওই বাড়িতে তোর বাবা আর শুভ ভাইয়া ছাড়া তো জানার মতো কোনো ছেলে নেই। আমাদের বাড়িতে আরেকজন ছেলে আছে, তুমি হয়তো ভুলে গিয়েছো। কে? তুমি। মানে কি বলতে যাচ্ছিস তুই? মানে আরোহী ওই বাড়িতে তোমার স্ত্রীর মর্যাদায় রয়েছে। আমার স্ত্রী মানে? আমি তোকে জীবনে বিয়েই করিনি, ও আমার স্ত্রীর মর্যাদায় থাকবে কি করে?
তখন পরিস্থিতি এমন ছিল যে বাবা ওকে তোমার স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে রেখে দিয়েছিল। তাহলে পিচ্ছি মেয়েটা কার? আরোহী আর তোমার। কি? আমার মানে ও আমার মেয়ে হলো কি করে? তুমি এখান থেকে যাওয়ার কিছুদিন পরে আরোহী জানতে পারে ও গর্ভবতী আর তোমার সন্তান নাকি ওর পেটে, তাই বাবা ওকে বাড়িতে রেখে দেয়। আর এই সেই মেয়ে। নিধি, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? ও আমার মেয়ে কি করে হলো? ও যদি আমার মেয়ে হয় তাহলে আমি জানতে পারলাম না কেন? সে অনেক কথা এখন বলে শেষ করা যাবে না। কালকে সবাই একসাথে বসে তোমাকে সব বলবো। এখন বাড়িতে চলো। আচ্ছা ঠিক আছে, চল। আমি আবার গাড়ি চালাতে লাগলাম, কিন্তু আমার মাথায় এখনো নিধির কথা ঘুরছে। তার সাথে একটা প্রশ্ন মাথায় ঘুরছে, তা হলো জুনিয়র আরোহী নাকি আমার মেয়ে? সত্যি কি মেয়েটা আমার, নাকি আরোহী এইবারও নতুন কোনো নাটক শুরু করেছে? কে জানে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আমি আর কিছু ভাবতে পারছি না, আমার মাথা ব্যথা করতে শুরু করেছে। আমি এইসব চিন্তা বাদ দিয়ে ঠান্ডা মাথায় গাড়ি চালিয়ে বাড়ির সামনে চলে আসলাম। বাড়ির সামনে আসতে দেখলাম সবাই এখনও গেটের সামনে দিয়ে রয়েছে। আমি গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে বের হয়ে নিধিকে বললাম, যা ভিতরে যা, এখন শান্তিতে বিয়েটা করে দে। তুমি ভিতরে যাবে না? না। কেন? এই বাড়ির ভিতরে ঢোকার অধিকার বা ইচ্ছে কোনোটাই আমার নেই। এখানে একা একা দাঁড়িয়ে কি করবে? চলো না ভিতরে যাই। নিধি, আর জেদ করিস না। এমনিতেই আমি আসতে চাইনি, তবুও তো জেদের কারণে এসেছি, কিন্তু আমি ভিতরে যেতে পারবো না। ঠিক আছে, তুমি যখন যাবে না তখন আর জোর করব না, কিন্তু তুমি কথা দাও তুমি বিয়ে শেষ হওয়ার আগে এখান থেকে যাবে না। আচ্ছা, যাবো না। তাছাড়া আমি গেলে তো তুই দেখতেই পারবি। তোর বিয়ের আসর থেকে তো এখানটা পরিষ্কার করেই দেখা যায়। এখন তাড়াতাড়ি ভিতরে যা, লগ্ন প্রায় শেষ হয়ে আসছে তো। আচ্ছা যাচ্ছি। বাবু, বাবু তুমি এসেছো? আমি জানতাম পিছি তোমাকে নিয়ে আসবে। নিধি কয়েক পা যেতেই জুনিয়র আরোহী দৌড়ে নিধিকে পাশ কাটিয়ে চলে আমার সামনে চলে আসলো। পিচ্চিটার কথার উত্তরে আমার কি বলা বা কি করা উচিত আমি বুঝতে পারছি না। ওর সাথে কথা বলবো নাকি বলবো না? এক মন বলছে ওর সাথে কথা বল, ও তো তোরই মেয়ে। পরক্ষণে আরেক মন বলছে না না, বলিস না। ও যে তোর মেয়ে তা তোকে কে বলেছে? ও তো অন্য কারো মেয়েও হতে পারে। বাচ্চা মেয়েটি নিষ্পাপ, কিন্তু ও যার পেট থেকে বের হয়েছে সে তো ভালো না। সে যে অন্য কারো পাপ তোর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে না, তার কি প্রমাণ আছে? হয়তো তুই চলে যাওয়ার পর এখানে এমন কিছু হয়েছিল যার জন্য অন্যের পাপ তোর ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। নাহলে কি ওর মতো একটা খারাপ মেয়ে এখন এই বাড়িতে পড়ে থাকে? আমার দুই মন আমাকে দুই উপদেশ দিচ্ছে, কারোরটাই ফেলে দেওয়ার মতো না। তাই আমি জুনিয়র আরোহীর সাথে কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রয়েছি। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। নিধি কয়েক পা যেতেই জুনিয়র আরোহী দৌড়ে নিধিকে পাশ কাটিয়ে চলে আমার সামনে চলে আসলো। পিচ্চিটার কথার উত্তরে আমার কি বলা বা কি করা উচিত আমি বুঝতে পারছি না। ওর সাথে কথা বলবো নাকি বলবো না? এক মন বলছে ওর সাথে কথা বল, ও তো তোরই মেয়ে। পরক্ষণে আরেক মন বলছে না না, বলিস না। ও যে তোর মেয়ে তা তোকে কে বলেছে? ও তো অন্য কারো মেয়েও হতে পারে। বাচ্চা মেয়েটি নিষ্পাপ, কিন্তু ও যার পেট থেকে বের হয়েছে সে তো ভালো না। সে যে অন্য কারো পাপ তোর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে না, তার কি প্রমাণ আছে? হয়তো তুই চলে যাওয়ার পর এখানে এমন কিছু হয়েছিল যার জন্য অন্যের পাপ তোর ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। নাহলে কি ওর মতো একটা খারাপ মেয়ে এখন এই বাড়িতে পড়ে থাকে? আমার দুই মন আমাকে দুই উপদেশ দিচ্ছে, কারোরটাই ফেলে দেওয়ার মতো না। তাই আমি জুনিয়র আরোহীর সাথে কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রয়েছি। বাবু, এই বাবু, কথা বলছো না কেন? কথা বলবে না আমার সাথে? আমার উপর কি রাগ করেছো? কান্না ভেজা চোখ নিয়ে আমার দিকে তাকালো। পিচ্চিটার এমন চেহারা দেখে আমার মনটা কেঁপে উঠল, তবুও কোনো এক কারণে কথা বলতে পারছিলাম না। পিছি, পিছি দেখো না, বাবু আমার সাথে কথা বলছে না। তুমি একটু বাবুকে বলো না আমার সাথে কথা বলতে। নিধির সামনে গিয়ে কান্না করে নিধির কথা শুনে আমার দিকে করুণ চেহারা নিয়ে তাকিয়ে রয়েছে। আমি নিধির এমনভাবে তাকিয়ে থাকা দেখা আর সহ্য করতে পারলাম না, তাই নিধির দিকে থেকে মুখ ঘুরিয়ে নিলাম। কি হলো বাবু, কথা বলছো আমার সাথে? না হলে কিন্তু আমি এখন কান্না করে দিব। আমার কাছে এসে বলল, আচ্ছা, তোমাকে মার কাছে মাফ চাইতে বলার জন্য তুমি কি আমার উপর রাগ করেছো? যাও, তোমার মায়ের কাছে মাফ চাইতে হবে না,
তবুও তুমি আমার উপর রাগ করে থেকে আমার সাথে কথা বলে বন্ধ করো না। তুমি আমার সাথে কথা না বললে আমার না অনেক কষ্ট হয়। নিধি, ওকে আমার সামনে থেকে নিয়ে যা, না হলে কিন্তু আমি চলে যাব। আমি জুনিয়র আরোহী কান্না ভেজে চেহারা যদি আরো কিছু সময় দেখি তাহলে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে যেত। হয়তো ওর সাথে কথা বলতে শুরু করব, তাই নিধিকে ওকে নিয়ে যেতে বললাম। বুড়ি, চলো আমরা চলে যাই। না, আমি বাবুর কাছে থাকবো। বাবুকে ছেড়ে আমি কোথাও যাব না। সে না হয় না গেলে, এখন আমার কাছে আসো, তোমাকে কিছু কথা বলি। কি কথা, তাড়াতাড়ি বলো। জুনিয়র আরোহী নিধির কাছে গেল। তোমার কানটা সামনে আনো, তোমার কানে কানে বলবো। নিধি জুনিয়র আরোহীর সামনে হাঁটু গেড়ে বসল। হ্যাঁ বলো। তোমার বাবু অনেকটা পথ গাড়ি চালিয়ে এসছে, আর সেই সকালের পর মনে হয় না কিছু খেয়েছে, তাই তোমার বাবু রেগে আছে। দেখলে না একটু আগে রেগে আমাকে কেমন বকলো। তাহলে এখন আমি কি করব? তুমি এখন তোমার বাবুকে একা ছেড়ে দাও, একটু পর কিছু খাবার খেলে মাথা ঠান্ডা হয়ে যাবে, তখন তোমার বাবু ঠিকই তোমার সাথে কথা বলবে। সত্যি? হ্যাঁ, আর তুমি যদি এখন কথা বলতে চাও তাহলে আবার চলে যাবে। এইবার চলে গেলে আমি আর তোমার বাবুকে আনতে পারবো না। তুমি কি চাও তোমার বাবু আবার চলে যাক? না না। তাহলে আমার সাথে চলো। আচ্ছা চলো। নিধি জুনিয়র আরোহীকে কোলে তুলে নিয়ে চলে যেতে লাগলো। আমি চলে যাচ্ছি, কারো মাথা থেকে রাগ কমলে আমি আবার আসব। তখন কিন্তু আমার সাথে সে কথা না বললে তার খবর আছে। বলে দিলাম আমি। জুনিয়র আরোহী নিধির কোলে উঠে যেতে যেতে একটু জোরে কথাগুলো আমাকে শুনিয়ে শুনিয়ে বলল। ওরা এমন বাচ্চামি দেখে নিজের অজান্তেই মুখে মুচকি হাসি ফুটে উঠল। সাগর, তুই ভিতরে চল। আবার এই বাড়ির ভিতরে ঢোকার যোগ্যতা নেই, আবার যেদিন যোগ্যতা অর্জন করব সেই দিন যাব। বাবা নিশ্চুপ, মাথা নিচু করে রয়েছে। কেউ আর আমাকে কিছু না বলে চলে গেল। যথারীতি বিয়ে শুরু হয়ে গেল। আমাকে বিয়ে দেখাতে আর নিধি আমার উপর নজর রাখার জন্য আমি যেই দিকে দাঁড়িয়ে রয়েছি সেই দিকে কাউকে দাঁড়াতে দেয়নি। অনেক সময় হয়ে গিয়েছে দাঁড়িয়ে রয়েছি, তাই একটু পা ব্যথা করতে শুরু করেছে। এইদিকে আবার জুনিয়র আরোহী মানুষের ভিড়ে লুকিয়ে লুকিয়ে উকি দিয়ে বারবার আমাকে দেখছে আমি খাবার খাচ্ছি নাকি। ওর এমন পাগলামি দেখে আমি নিজেই মনে মনে হাসছি। ভাবছিলাম ওর পাগলামি এখানেই শেষ হবে, কিন্তু না, আমি ভুলছিলাম। জুনিয়র আরোহীর পাগলামি আরো বেড়ে গেল। তার সাথে শুরু হলো মেয়ে আর বাবার মধ্যে দুষ্টু মিষ্টি কিছু খুনসুটি। দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না, তাই গাড়ির ওপরে গাড়ির ছাদে বসে পা ঝোলাতে ঝোলাতে নিধির বিয়ে দেখতে লাগলাম। এরই মধ্যে আমি তনুশ্রীকে ফোন করে জানিয়ে দিয়েছি আমি ভালো মতো এসে পড়েছি। কিছু সময় পর একটা মহিলা আমার কাছে আসলো। ঠিক মহিলা না, আরোহীর থেকে কিছুটা বড় হবে, আর দেখে মনে হচ্ছে কারো বাড়ির বউ। আমি ওনাকে এর আগে এখানে দেখিনি, তাই চিনিও না। মহিলাটি আমার সামনে এসে আমাকে বলল, ভাই, তোমার জন্য খাবার নিয়ে আসবো? আমি উত্তর না দিয়ে আশেপাশে তাকিয়ে দেখলাম আমার আশেপাশে কেউ আছে নাকি, কিন্তু না তো, আমার আশেপাশে কেউই নেই। আমি তোমাকেই বলছি। আমাকে? আমি কিছুটা অবাক হয়ে বললাম, হ্যাঁ। কিন্তু আমি তো আপনাকে চিনি না, তাহলে আমি আপনার ভাই হলাম কি করে? তুমি আমাকে না চিনলে আমি তোমাকে খুব ভালো করেই চিনি, আর তোমার সম্পর্কে সব কিছুই জানি। কি করে? আর আপনি বা কে? আমি জানি, কারণ আমি তোমার শুভ ভাই এর স্ত্রী। আমাদের বিয়ে হওয়ার পর তোমার ভাই আমাকে সব কিছু বলছে। সব বলতে? তারা তোমার সাথে কি কি করছে, তোমাকে ভুল বুঝে তোমার ওপর কত অত্যাচার করেছে, এইসব। তাহলে শেষ পর্যন্ত ওনাদের একটু ভুলটা বুঝতে পেরেছে। হ্যাঁ, এখন বলো, কিছু নিয়ে আসবো নাকি? সে কখন এসছো, এখনো তো কিছু খাওনি। আপনাদের কি মনে হয় আমি এই বাড়ির খাবার খাবো? আর যদিও খাই তাহলে কি এই বাড়ির খাবার আমার গলা দিয়ে নামবে? তাও আপনাকে ধন্যবাদ খাবার খাওয়ার প্রস্তাব দেওয়ার জন্য। ভাই, একটা কথা বলবো? কি কথা? যা হয়েছে সব ভুলে যাও। অনেকগুলা বছর কেটে গিয়েছে। আমি আমার বিয়ের পর এই বাড়িতে এসে দেখছি এমন একটা দিন যা নেই, যেদিন তোমার মা বাবা নিধি আরোহী আর তোমার ভাই তোমার জন্য কান্না করে নাই। তুমি ভেবো না তুমি চলে যাওয়ার পর তারা ভালো ছিল।
তুমি চলে যাওয়ার পর তুমি যতটা না কষ্ট পেয়েছো, কয়েক গুণ বেশি কষ্ট ওনারা তোমার কথা মনে করে পেয়েছে। তাই আমি বলি কি, সব কিছু ভুলে এবার ওনাদের ক্ষমা করে দাও। বৌদি, চাইলেও জীবনে সবকিছু ভোলা যায় না। প্রতিটি মুহূর্তে সেইগুলো মনকে কষ্ট দিতে থাকে। তুমি যা ভালো মনে করো। আর যদি তোমার ক্ষুধা লাগলে তাহলে আমাকে ডাক দিও, আমি খাবার দিয়ে যাব। তার হয়তো প্রয়োজন পড়বে না। বৌদি চলে গেল। বৌদিকে তো বলে দিলাম ক্ষুধা লাগেনি, কিন্তু আমার পেট অন্য কথা বলছে। ক্ষুধার জ্বালায় আমার অবস্থা প্রায় শেষ, কারণ সেই সকালের পর থেকে কিছুই খাওয়া হয়নি। গাড়িতে করে যখন এদিকে নিয়ে আসছিলাম তখন চিপস, চানাচুর আরও অনেক কিছু কিনে এনেছিলাম জুনিয়র আরোহীকে দেবো বলে। কিন্তু যখন নিধির কাছে জানতে পারলাম ওর আসল পরিচয়, তখন মনের দুটানার কারণে আর দিতে পারিনি। এখনো যেহেতু ওইগুলো আছে, তাই সেগুলো গাড়ি থেকে বের করে গাড়ির ছাদে রেখে বসে খেতে লাগলাম। আমাকে খেতে দেখে জুনিয়র আরোহী বুকে দুই পাশ দিয়ে দুই হাত দিয়ে মুখ ফুলিয়ে মানুষের ভিড় থেকে বেরিয়ে এসে আমার থেকে কিছুটা দূরে ঘুরঘুর করতে লাগলো। আমি দেখেও না দেখার ভান করতে থাকলাম, আর ওর মুখ হাঁড়া দেখে মনে মনে হাসতে লাগলাম। কিছু সময় পর জুনিয়র আরোহী যখন দেখলো এখানে ঘোরাঘুরি করে কোনো লাভ হচ্ছে না, তখন আমার সামনে এসে একই অবস্থায় মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু কিছু বললো না। তাই আমিও কিছু বললাম না। আরও কিছুটা সময় চলে গেল। জুনিয়র আরোহী এখনো একই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, আর আমিও ওকে আর চোখে দেখে চিপস খেতে খেতে বিয়ে দেখছি। হঠাৎ জুনিয়র আরোহী কি জানি মনে হলো রাগ করে কোথায় জানি চলে গেল। আমি চোখ দিয়ে ওকে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। কিছু সময় পর দেখতে পেলাম জুনিয়র আরোহী হাতে একটা চলা, অর্থাৎ শুদ্ধ কাটা কাঠ যা দিয়ে রান্না করা হয়, তা হাতে নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। বেইটি আমার দিকে হাতে চলা নিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এই সময় ওকে দেখতে যতটা না সুন্দর লাগছে তার চেয়ে বেশি ভয়ানক লাগছে। তাই আমি ওর দিক থেকে চোখ সরিয়ে বিয়ের দিকে মনোযোগ দিলাম। এইদিকে জুনিয়র আরোহী আরও রেগে আমার গাড়ির সামনে গিয়ে, মানে ইঞ্জিনের দিকে গিয়ে গাড়ির ওপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তাই চলা হাতে নিয়ে আরোহীর কাছে গেল। আরোহী বিয়ে না দেখে আমার দিকে তাকিয়েছিল। আমি এটা আগে থেকে লক্ষ্য করেছি, কিন্তু কিছু বলিনি। জুনিয়র আরোহী আরোহীর কাছে গিয়ে ওর শাড়ি টেনে বলতে লাগলো, মা, ও মা, হ্যাঁ মা, বলো। আমাকে একটু গাড়ির উপরে উঠিয়ে দাও তো। কোন গাড়ি? ওই যে বাবু যে গাড়ির উপরে বসে রয়েছে, সেই গাড়ির। আমার গাড়ির দিকে ইশারা করে। সে না হয় দিব, কিন্তু তুমি হাতেই চলা নিয়ে কি করছো? আমি এই চলা দিয়ে বাবুকে মারবো। কেন? বাবু আমার সাথে কথা বলে নেই, তাই। না মা, বাবুর সাথে এমন করতে নেই। আমি করব। আমি একবার না করেছি না? দাও চলাটা, আমাকে দাও। না, আমি দিব না। আমি এটা দিয়ে বাবুকে মারবো। শুরু হয়ে গেল মা আর মেয়ের মাঝে চলা নিয়ে টানাটানি। আমি গাড়ির উপরে বসে সব দেখছিলাম। হঠাৎ করে জুনিয়র আরোহী আহ বলে চিৎকার করে উঠল। আরোহী জুনিয়র আরোহীর হাত থেকে চলাটা নিয়ে গিয়েছে। জুনিয়র আরোহী চিৎকার করার কারণ জানতে ভালো করে তাকিয়ে দেখলাম ওর হাত দিয়ে রক্ত বের হচ্ছে। আর আরোহী তাড়াতাড়ি চলাটা দূরে সরিয়ে দিয়ে জুনিয়র আরোহীর হাত সামনে নিয়ে দেখছে কি হচ্ছে। এদিকে মেয়েটা কান্না শুরু করে দিয়েছে। বিয়ের হট্টগোলে হয়তো কেউ জুনিয়র আরোহীর কান্না শুনছিল না, কারণ ওরা বিয়ের আসর থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। জুনিয়র আরোহীর কান্না দেখে কেন জানি আমার মাথা খারাপ হয়ে গেল। তাই রেগে আরোহীর সামনে গিয়ে আরোহীর হাত ধরে টেনে দাঁড় করিয়ে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় আরোহীর গালে বসিয়ে দিলাম। থাপ্পড়ের শব্দ শুনে সবাই আমাদের দিকে তাকিয়ে দেখলো। আরোহী গালে হাত দিয়ে অশ্রু ভেজা চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি সেই দিকে খেয়াল না করেই রেগে আরোহীকে বলতে লাগলাম, বাচ্চা যখন সামলাতে পারিস না তাহলে বাচ্চা জন্ম দিয়েছিস কেন? এতই যখন মেয়েটাকে নিয়ে সমস্যা, কেন ওকে জন্ম দিয়েছিস? তোকে আমি কিছু জিজ্ঞাসা করছি, আর তুই তার উত্তর না দিয়ে চুপ রয়েছিস কেন? তুমি জানো না ও কি করতে যাচ্ছিল? কি করতে চেয়েছিলি? ও ওই চলা দিয়ে তোমাকে মারতে যাচ্ছিল, তাই আমি ওর হাত থেকে নিয়ে গিয়েছি। তখন একটা হাতলি ঢুকে গিয়েছে, তাই রক্ত বের হচ্ছে। তোর মাথায় কি একটু আক্কেল জ্ঞান নেই? মেয়েটার হাত যদি একটু বেশি কেটে যেত তাহলে কি হতো ভেবেছিস? ওর যা মন চায় ও আমার সাথে করবে। ও যদি মন চায় আমাকে মারবে তাহলে মারবে, আবার ভালোবাসতে মন চাইলে ভালোবাসবে। তোকে বাঁধা দিতে কে বলেছিল? দেখেছিস তোর বাঁধা দেওয়ার কারণে ওর হাতটা কতটা কেটে গেল। জুনিয়র আরোহীর সামনে বসে ওর হাতটা দেখতে দেখতে আমি বললাম, দুঃখিত, আমি ওকে ইচ্ছে করে ব্যথা দিতে চাইনি। চুপ, একদম চুপ। তুই আর একটা কথা বলবি না। যদি তোর মুখ দিয়ে আমি আর কোনো কথা শুনেছি তাহলে আমার চেয়ে আর কেউ বেশি খারাপ হবে না। মামুনি, আর কান্না করো না। দেখো আমি তোমার সাথে কথা বলছি, আর তোমার মাকে বকেও দিয়েছি। এবার কান্না থামাও। আমি জুনিয়র আরোহী চোখ মুছে দিতে দিতে বললাম,
জুনিয়র আরোহী এখনও কান্না করেই চলেছে। তুমি যদি এখন কান্না না থামাও তাহলে আমি কিন্তু তোমার সাথে কথা বলা বন্ধ করে দেব। জুনিয়র আরোহী কান্না করা বন্ধ করে দিল। এই তো লক্ষ্মী মেয়ের মতো কাজ। সাগর, ওর হাতে এই মলমটা লাগিয়ে ব্যান্ডেজ করে দে, দেখবিও ভালো হয়ে যাবে। আপনাদের বাড়ি কিছু লাগানো লাগবে না। আপনাদের বাড়ি জিনিস মানুষের ব্যথা দূর করাতে পারে না, বরং বাড়িয়ে দিতে পারে। আমি জুনিয়র আরোহীকে কোলে নিয়ে বললাম, চলো তোমাকে আমি আমার গাড়ি থেকে মলম লাগিয়ে দিই। আমি জুনিয়র আরোহীকে কোলে নিয়ে গাড়ির ওপরে বসিয়ে ওর হাতে মলম লাগিয়ে দিলাম। ওইদিকে আবারও বিয়ে শুরু হলো। ওর হাতে মলম লাগানো শেষ হলে আমি আর ওর গাড়ির ওপরে গিয়ে ওর পাশে বসে চিপস খেতে লাগলাম। আমার চিপস খাওয়া দেখে জুনিয়র আরোহী আবারও রাগ করে মুখ ফুলিয়ে আমার দিকে তাকিয়ে রইল। কিরে, তুই আবার মুখ ফুলিয়ে বসে রইলি কেন? বাবু, তুমি অনেক পচা। তাই? হ্যাঁ। আমি এত পচা হলাম কেন, একটু কি জানতে পারি? আমি তোমার পাশে বসে রয়েছি, কিন্তু তুমি আমাকে চিপস না দিয়ে একা একাই চিপস খাচ্ছ। তোরও বুঝি চিপস খেতে মন যাচ্ছে? তুমি বড় হয়ে যদি তোমার চিপস খেতে মন চায়, তাহলে আমি তো পিচ্ছি, আমারও তো চিপস খেতে মন চাইবে। তাই তো, এত যখন চিপস খেতে মন যাচ্ছে তাহলে খাচ্ছিস না কেন? দেখতে না, একটু আগে আমার হাত কেটে গেল, তাহলে আমি খাবো কিভাবে? তাই তো, দাঁড়া আমি খাইয়ে দিচ্ছি। তারপর আমি জুনিয়র আরোহীকে চিপস খাইয়ে দিলাম। পিচ্ছিটা মন খুলে আমার সাথে কথা বলতে বলতে চিপস খেতে লাগলো। জানো বাবু, তুমি চলে আসায় সবচেয়ে ভালো আমার হয়েছে। এত ভালো হওয়ার কারণ? এরপর থেকে যখনই মা আমাকে মারবে বা বকবে, তখন তুমি আজকের মতো মাকে বকে দিবে, তাহলে মা আর আমাকে বকতে পারবে না। তোমার মা বুঝি তোমাকে সবসময় মারে আর বকে? না, সব সময় না, কিন্তু যখন একটু দুষ্টুমি করি তখন শুধু বকে। এখন আমি যখন এসেই পড়েছি তখন তোমাকে আর কেউ বকতে পারবে না। ইয়োহু, আমি জানতাম তুমি চলে আসলে সব সময় আমাকে বকা খাওয়া থেকে বাঁচাবে। এইভাবে বাবা মেয়ের কথা চলতে লাগলো। অন্যদিকে আরোহী আমাদের দিকে তাকিয়ে চোখে জল ফেলছে। বৌদি আরোহীকে কান্না করতে দেখে আরোহীর কাছে গেল আর আরোহীকে জিজ্ঞাসা করলো কান্না করার কারণ। জিজ্ঞেস করার পর আরোহী যা বললো তা পরের পার্টে জানতে পারবেন। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আরোহী, তুমি কাঁদছো কেন? বৌদি, আমি কাঁদছি না। তাহলে তোমার চোখে ওই জল কেন? একটু বেশি খুশিতে চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছে। খুশি? কিসের খুশি? এতগুলো বছর পর ওকে দেখছি, তারপর মেয়েটার সাথে ওর এমন দুষ্টুমি দেখে চোখ দিয়ে জল গড়িয়ে আসছে। ওহ, এইভাবেই বৌদির সাথে আরোহী কথা বলছে। হঠাৎ আরোহীর কানে হুক হুক করে কাশির শব্দ আসলো। আরোহী আমাদের দিকে তাকিয়ে দেখলো আমি কাশছি। আসলে মেয়ের সাথে দুষ্টুমি করতে করতে চিপস চানাচুর খাচ্ছিলাম, তো তাই গলায় আটকে গিয়ে কাশি শুরু হয়ে গিয়েছে। বাবু, বাবু, তোমার কি হয়েছে? তুমি কাশছো কেন? আমি উত্তর না দিয়ে কাশছি। মা, ও মা, দেখো না বাবুর জানি কি হয়েছে। বাবু কেমন কাশছে, তাড়াতাড়ি এসে দেখো। মামুনি, আমার কিছু হয়নি, তোমার মাকে ডাকতে হবে না। তুমি চুপ থাকো, মাকে ডেকে আনলে সব ঠিক হয়ে যাবে। জুনিয়র আরোহী আমার কথা না শুনে আরোহীকে ডাকতে লাগলো, আর এইদিকে আমি আস্তে আস্তে গাড়ির ওপর থেকে নেমে গাড়ি খুলতে লাগলাম। এইদিকে আমাকে কাঁচতে দেখে আরোহী দৌড়ে এক গ্লাস জল এনে আমার সামনে ধরলো। এই নাও জল, তাড়াতাড়ি খেয়ে নাও, দেখবে কাশি চলে যাবে। আমি কিছু না বলে হাত দিয়ে জলের গ্লাসটা সরিয়ে গাড়ি খুলতে লাগলাম। গাড়ির পেছনে কি আছে? তাড়াতাড়ি জলটা খেয়ে নাও, না হলে তো মারা যাবে। আমাকে গাড়ি খুলতে না দিয়ে কথাটা বললো, তোর আনা জল খেলে এমনিতেও মারা যাব, হয়তো এই জলের সাথে বিষ মিশিয়ে নিয়ে এসেছিস, সর আমার সামনে থেকে সর। আরোহীকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। আরোহী আমার ধাক্কা খেয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলতে লাগলো। হয়তো আমার কথাগুলো আরোহীর মনে গিয়ে লেগেছে, তাই তো কিছু দূরে দাঁড়িয়ে জল ফেলতে লাগলো। এইদিকে আমি গাড়ি খুলে গাড়ি থেকে জলের বোতল বের করে জল পান করতে লাগলাম। আমার জল খাওয়া শেষ হলে আমি আবার গিয়ে মেয়ের সাথে বসে কথা বলতে লাগলাম। বাবু, তুমি এখন ভালো আছো তো? হ্যাঁ মামুনি, আমি ভালো আছি। তারপর আবার বাবা মেয়ে কথা বলতে লাগলাম। আরোহী কিছু সময় আমার দিকে তাকিয়ে চোখের জল ফেলে দৌড়ে কোথায় জানি চলে গেল। দেখতে দেখতে বিয়ে শেষ হয়ে গেল, সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আমি এখনো গাড়ির ওপরে বসে মেয়ের সাথে কথা বলছি।
কিছু সময় পর মা বাবা আর ভাই আমার কাছে আসলো আর আমাকে বলতে লাগলো, সাগর চল বাবা, কোথায়? খাবার খাবে। সবাই খাবার খেতে বসে গিয়েছে। আমার পেট ভরা, আমি কিছু খাবো না। তোর পেট ভরা হলো কি করে? তুই তো আসছিস পর থেকে কিছু খাসনি। খেয়েছি, আপনারা দেখেননি। এখন আপনারা যেতে পারেন। এতদিন পর বাড়িতে এসেছিস, তার উপর রাত হয়ে গিয়েছে, রাতে না খেয়ে থাকতে নেই। এই বাড়িতে আমি কত রাত না খেয়ে কাটিয়েছি, আর আপনি কিনা বলছেন রাতে না খেয়ে থাকতে নেই? চলে যান এখান থেকে। আমাকে না খাইয়ে রাস্তার কোনো কুকুরকে খাওয়ান, ওরা মনে মনে আশীর্বাদ অবশ্যই দেবে। আমি তো আপনাদের কাছে কুকুরের চেয়েও বেশি খারাপ, তাই আমাকে খাবার দিতে হবে না। মা বাবা আর ভাইয়া মাথা নিচু করে চলে গেল। বাবু, তুমি ঠাকুরমা ঠাকুরদাদা আর কাকার সাথে এমন করে কথা বললে কেন? মামনি, তুমি এসব বুঝবে না, এগুলো বড়দের বিষয়। আমি তো বড় হয়ে গিয়েছি, তাহলে আমি বুঝবো না কেন? তাই তো, এটা তো ভাবার বিষয়। এইভাবে আবার জুনিয়র আরফির সাথে কথা বলতে শুরু করলাম। কিছু সময় পর দেখলাম নিধি, জয় এবং বাকি বন্ধুরা আমার কাছে আসলো আর বলতে লাগলো, ভাইয়া, শুনলাম তুমি নাকি বলছো খাবার খাবে না, কথাটা সত্যি নাকি? মা বাবা আর ভাইয়া কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, কেন? আমার পেট ভরা। তুমি কি খেলে যে তোমার পেট ভরা? এই যে এইগুলো চিপস আর চানাচুরের প্যাকেট দেখিয়ে বললাম। এইগুলো খেলে কি কারো পেট ভরে? কারো না বললেও আমার ঠিকই ভরে যায়। এত কথা শুনতে চাই না, চল আমাদের সাথে খাবার খাবি। তোর জন্য আমরাও না খেয়ে বসে রয়েছি। না রে, আমি এই বাড়ির কিছুই খাবো না। দাঁড়া, এবারে কিছু যখন খাবি না, তাহলে আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে আসছি। তার প্রয়োজন নেই, আমি অনেকগুলো চিপস আর চানাচুর খেয়েছি, এতেই আমার পেট ভরে গিয়েছে। সত্যি তুমি খাবার খাবে না? না রে, খাবো না। তাহলে আমিও খাবো না। দেখ নিধি, পাগলামি করিস না। আমি এমনিতেই তোর কারণে এখনো এখানে রয়েছি। এখন তুই পাগলামি শুরু করলে আমি কিন্তু চলে যাব। ঠিক আছে, তোমার যেতেও হবে না আর খাবারও খেতে হবে না। এখন তাহলে বাড়ির ভিতরে চলো। কেন? তোমার ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে। খাবে না যখন, তুমি ঘুমিয়ে পড়ো। এখন এই বাড়ির ঋণ শোধ করতে পারিনি, আগে ঋণ শোধ করবো, তারপরে এই বাড়ির ভিতরে ঢুকবো, তার আগে না। তাহলে তুমি রাতে ঘুমাবে কোথায়? এই যে আমার গাড়ি আছে না, গাড়িতেই ঘুমাবো। বাবু, আমিও তোমার সাথে এখানেই ঘুমাবো। আচ্ছা। কিন্তু ভাইয়া। নিধি, আর কোনো কথা বলিস না, আর চিন্তাও করিস না। আমি কালকের আগে কোথাও যাব না। এখন তোরা বাড়ির ভিতরে যা। সত্যি তো? হ্যাঁ রে বাবা, সত্যি। আমাকে রাজি করতে না পেরে ওরা চলে গেল। ওরা চলে যাওয়ার কিছু সময় পর একজন আস্তে আস্তে হেঁটে আসলো। তাকে দেখেই আমার মাথায় রাগ উঠে গেল। বুঝতেই পেরেছেন সে আর অন্য কেউ না, আরোহী। কেন এসেছেন এখানে? খাবে চলো, তোমার জন্য সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে। আমি খাবো না, চলে যান এখান থেকে। মেয়েটা পাশে বসে রয়েছে, তাই বেশি রেগে কথা বলতে পারছি না। এতে ওর উপরে খারাপ প্রভাব পড়বে। এমন ভাবে বলো না, তোমার জন্য সবাই বসে আছে। আপনাকে আমি যেতে বলেছি না? নিশ্চুপ হয়ে রয়েছে আরোহী। আরোহী আমার চোখ দেখে ভয় পেয়ে গেল, তাই কিছু বলল না। আর ওকে নিয়ে যান, ওকে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিন। আমি জুনিয়র আরোহীকে দেখিয়ে বললাম, বাবু, আমি তোমার ছেড়ে কোথাও যাব না। মামুনি, আমি আছি তো এখানে, তুমি খাবার খেয়ে আসো। আমার ক্ষুধা নেই। তা বললে তো হবে না, যাও খেয়ে আসো। তুমি কিন্তু এখানেই থাকবে। আচ্ছা। মা, তাড়াতাড়ি চলো, আমি তাড়াতাড়ি খেয়ে আবার বাবুর কাছে আসবো। চলো। আরোহী জুনিয়র আরোহীকে কোলে নিয়ে চলে গেল। আমি গাড়ির ওপর থেকে নেমে গাড়ির ভিতরে গিয়ে সিটগুলো পিছনে ঠেলে শুয়ে পড়লাম। কিছু সময় যেতেই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ এসলো। আমি তেমন না ভেবে আমার মতোই শুয়ে রইলাম। কিছু সময় যেতে কেউ একজন এসে গাড়ির কাঁচ ধাক্কাতে লাগলো। আমি মাথা উঁচু করে দেখলাম আরোহী, ওর কোলে জুনিয়র আরোহী রয়েছে। তাই গাড়ি থেকে বের হয়ে বললাম, কি হয়েছে? দেখো না, ও কেমন কান্না শুরু করেছে। আরোহী জুনিয়র আরোহীকে দেখিয়ে বলল, আপনার মেয়ে কান্না করছে, তাতে আমি কি করব? ও বলেছে আজকে তোমার সাথে থাকবে। হ্যাঁ বাবু, আমি আজকে তোমার সাথে ঘুমাবো। তুমি আমাকে কোলে নাও তো। আমি অনেক চেষ্টা করেছি ওকে খাইয়ে আমার সাথে ঘুম পাড়াতে, কিন্তু ও না ঘুমিয়ে কান্না শুরু করে দিয়েছে। তাই তোমার কাছে আনতে বাধ্য হলাম। তুমি একটু ওকে আজকে সারা রাতটা তোমার সাথে রেখো প্লিজ। আচ্ছা দিন। আমি জুনিয়র আরোহীকে কোলে নিলাম। ইয়ে, আমি আজকে বাবুর সাথে ঘুমাবো। ইয়াহু!
আমার কোলে এসে নাচতে শুরু করলো। এবার আপনি যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ মামুনি, তুমি চলে যাও, আমি আজকে বাবুর সাথেই থাকবো। বাবুর সাথে দুষ্টুমি করিস না, বাবুকে ভালো মতো ঘুমোতে দিস আর নিজেও ঘুমাস। আচ্ছা তুমি যাও। আরোহী চলে গেল। আমার ঘুম আসছিল না, তাই আবারও জুনিয়র আরোহীকে গাড়ির ওপরে বসিয়ে রেখে ওর সাথে দুষ্টুমি করতে করতে তারা গুনতে লাগলাম। এইদিকে আবারও আরোহী বারবার এসে আমাদের সামনে দিয়ে ঘুরে যাচ্ছে। আমি তো অনেকটাই বিরক্ত হচ্ছি। তাই পরের বার আরোহী যখন আসলো তখন বললাম, আপনি বারবার এখানে দিয়ে ঘুরঘুর করছেন কেন? একটু বলবেন আমাকে? না মানে এর আগেও কি ছেড়ে কখনো ঘুমাইনি তো, তাই ঘুম আসছিল না। তাহলে আপনি আপনার মেয়েকে নিয়ে যান, তাও বারবার আপনার এই কুৎসিত চেহারাটা আমাকে দেখিয়ে না প্লিজ। দুঃখিত, আমি আর আসবো না, কিন্তু তুমি একটু মেয়েটার খেয়াল রেখো। সেই চিন্তা আপনাকে করতে হবে না, আপনি এখন যান। ছোট থেকে ওকে একা হাতে বড় করেছি তো, তাই একটু দূরে গেলেই মনটা কেমন যেন করে। বারবার মনে হয় যেন আমার জীবনটা কেউ আমার থেকে দূরে সরিয়ে রেখেছে। আসলে ওকে অনেক ভালোবাসি, তাই বলছিলাম ওর খেয়াল রাখতে। আরোহীর কথা শুনে আমার মুখের কোণে একটা হাসি ফুটে উঠল। জানি না এই হাসিটা পিশাচি নাকি অন্য কোনো রহস্যের হাসি। আপনিও চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তায় গিয়ে ঘুমান, ওর খেয়াল আমি অবশ্যই রাখবো। আচ্ছা। আরোহী আস্তে আস্তে হেঁটে ঘুমাতে চলে গেল। আর এইদিকে আরোহীর কথা শুনে আমার মনের ভিতরে পিশাচটা জেগে উঠল। তার সাথে আমার মনে একটা কথাই বেজে উঠল, সাগর এই তো সময়, তোর থেকে যে তোর সব কিছু কেড়ে নিয়েছে তার উপর প্রতিশোধ নেওয়ার এর চেয়ে বড় সুযোগ আর পাবি না। নিয়ে নে প্রতিশোধ। আমার মনে এইসবই বলছিল, আর মুখে পৈশাচিক হাসি ফুটে উঠল। দেখতে দেখতে আরো বেশি রাত হলো। সবার মতো আমি আর জুনিয়র আরোহীও ঘুমিয়ে পড়লাম। আরোহী হয়তো আমাকে এতদিন পর দেখে শান্তির ঘুম ঘুমাচ্ছে, কিন্তু ও তো জানে না এই শান্তির ঘুমের পর ওর জীবনের সবচেয়ে ভয়ানক একটা অধ্যায় শুরু হবে, যে অধ্যায় ওর জীবনটা দুঃখে কষ্টে ভরিয়ে দেবে। আর তা শুরু কালকে সকালেই হতে চলেছে। পরের দিন সকালে আরোহী জুনিয়র আরোহীকে আমার কাছ থেকে নিয়ে মুখ ধোয়াবে তাই নিতে আসে। কিন্তু আরোহী এসে যা দেখলো তা দেখে জোরে মা বাবা বলে এক চিৎকার দিয়ে কান্না করতে শুরু করে দেয়। আরোহী চিৎকার শুনে বাড়ির ভেতর থেকে বাবা মা ভাই বৌদি নিধি জয়ের বাকি সবাই চলে আসে। আর এসে আরোহীকে কান্না করতে দেখে জিজ্ঞাসা করে, আরোহী কি হয়েছে মা, কান্না করছিস কেন? বাবা। আরোহী আর কিছু বলতে পারলো না, হেঁচকি তুলে কান্না করতে করতে শুরু করে দিল। কি হয়েছে মা? কান্না থামিয়ে আমাদের বল, নাহলে বুঝবো কি করে? মা আরোহীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মা, আমার সব শেষ হয়ে গিয়েছে। মাকে জড়িয়ে ধরে কান্না করলো। সব শেষ হয়ে গিয়েছে মানে? মা আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার জীবনটা কেড়ে নিয়ে চলে গিয়েছে। আরোহী, তুমি কার কথা বলছো? কে তোমার জীবন কেড়ে নিয়েছে? সাগর। সাগর আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে পালিয়ে গিয়েছে। ভাইয়া পালিয়ে গিয়েছে মানে? আর ভাইয়াই বা কোথায়? নিধি আশেপাশে তাকিয়ে দেখলো আমার গাড়ি নেই। জয়, দেখো না ভাইয়া কোথায়, একটু খোঁজ নাও প্লিজ। তুমি চিন্তা করো না, আমি দেখছি। জয় মোবাইলটা নিয়ে কল দিতে কিছুটা দূরে চলে গেল। এর জন্য আমি সাগরের কাছে মেয়েটাকে রাখতে চাইছিলাম না। আমার আগে থেকেই ভয় করছিল ও আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য না আমার মেয়েটাকে কেড়ে নেয়। শেষ পর্যন্ত আমার ভয়টাই সত্যি হয়ে গেল, ও আমার মেয়েটাকে কেড়ে নিয়ে চলে গেল। আরোহী, তুমি শুধু শুধু চিন্তা করছো। সাগর নিশ্চয়ই জুনিয়র আরোহীকে নিয়ে কোথাও ঘুরতে গিয়েছে, একটু পরেই চলে আসবে। ওকে নিয়ে কোথায় ঘুরতে যাবে? কোথাও ঘুরতে গেলে তো বলে যেত। আমি শিওর ও আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মেয়েটাকে নিয়ে চলে গিয়েছে। জয়, জানতে পারলে সাগর কোথায়? না, সাগরের ফোনে কল ঢুকছে না, বারবার মোবাইল বন্ধ বলছে। বাবা, তার মানে কি সাগর সত্যি জুনিয়র আরোহীকে নিয়ে পালিয়ে গেল? বুঝতে পারছি না রে, আমি আজকেও কিছু বুঝতে পারছি না। বাবা মাথায় হাত দিয়ে বসে পড়ল। না, আমার ভাইয়া এমন কাজ করতে পারে না। ও আমাকে না বলে, ওর কথা না রেখে এভাবে চলে যেতে পারে না। জয়, তোমরা কি জানো সাগর এখন কোথায় যেতে পারে? তোমাদের কি ও কিছু বলে গিয়েছে? না, সাগর আমাদের কিছু বলে যায় নাই। আচ্ছা, ও কোথায় যেতে পারে, মানে বর্তমানে কোথায় থাকতে পারে তা কি তোমরা জানো? না সাগর, আমাদের কখনো ওর ঠিকানা বলিনি। বাবা, এখন আমার কি হবে? আমি আমার মেয়েকে ছাড়া বাঁচবো কিভাবে? বাবা, আমার মেয়েটাকে আমার কাছে এনে দিন, আমি ওকে ছাড়া বাঁচবো না। মা তুই কান্না করিস না, আমরা দেখি সাগরকে নিয়ে আশেপাশে আছে কিনা।
যদি আশেপাশে থাকে তাহলে আমরা ওদের নিয়ে আসছি, তুই অপেক্ষা কর। বাবা, ভাইয়া, জয় এবং বাকিরা আমাকে খুঁজতে বাইরে চলে গেল। আর এইদিকে বাড়িতে একটা কান্নার রোল বয়ে গেল। নিধি কান্না করছে। আমি ওকে না বলে চলে যাওয়ার কারণে আর আরোহী কান্না করছে জুনিয়র আরোহীকে নিয়ে পালিয়ে গিয়েছে তাই বলে। মা বৌদি কাকে রেখে কাকে সান্ত্বনা দেবে সেটা তারা বুঝতে পারছে না। দেখতে দেখতে কিছুটা সময় কেটে গেল। সবাই মাথা নিচু করে বাড়িতে ফিরে আসলো। আরোহী সবাইকে বাড়িতে ফিরতে দেখে দৌড়ে তাদের সামনে চলে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, বাবা, বাবা আমার মেয়ে কোথায়? বাবা নিশ্চুপ হয়ে রয়েছে, মাথা নিচু করে রয়েছে। বলেন না বাবা, আমার মেয়েটা কোথায়? আর সাগরই বা কোথায়? পাইনি রে মা, ওদের কাউকে পাইনি। বাবা কথাটা শেষ করে আস্তে আস্তে সোফায় গিয়ে বসলো। আরোহী ধপ করে মেঝেতে বসে পড়লো। তোমরা সব জায়গায় ভালো মতো দেখেছো তো? হ্যাঁ মা, আমরা সব জায়গায় ভালো করে দেখেছি, কিন্তু ওদের কোথাও পেলাম না। শেষ পর্যন্ত ছেলেটা এমন করে চলে যেতে পারলো? না পারলাম ছেলেটার সাথে ঠিকমতো কথা বলতে, আর না পারলাম ওর কাছে ক্ষমা চাইতে। তার আগে ছেলেটা এমন একটা কাজ করে ফেললো। তুমি এই কথা বলছো, আর আমি ভাবছি মেয়েটির এখন কি হবে। এতগুলো বছর তো এই মেয়েটাকে আঁকড়ে ধরেই বেঁচেছিল, আর এখন সাগর সেই মেয়েটাকেই নিয়ে চলে গেল। ও এই কাজটা করতে কি করে পারলো? শুধু আরোহী কেন, আমরাও তো ওই পিচ্চিটাকে ছাড়া বাঁচতে পারবো না। বাবা, এখন তাহলে কি করবে, কিছু ভেবেছো? কি আর করব, পুলিশকে খবর দেব। পুলিশ? হ্যাঁ, তাছাড়া আর আমাদের কাছে উপায় নেই। শুধু যে আরোহী পিচ্চিটাকে ছেড়ে বাঁচতে পারবে না তা তো নয়, আমরা তো ওই বুড়িটাকে ছাড়া বাঁচতে পারবো না। যে করেই হোক ওকে আমাদের ফেরত আনতেই হবে। তাই বলে পুলিশ? এছাড়া আর কোনো উপায় নেই। মা তুই চিন্তা করিস না, 10টা বাজে পুলিশ স্টেশন খুলবে, গিয়ে আমি নিজে গিয়ে পুলিশকে খবর দিব, আর তোর মেয়েকে তোর কাছে ফিরিয়ে আনবো। বাবা আরোহীর উদ্দেশ্য করে বলল। তারপর সবাই 10টা বাজার অপেক্ষা করতে লাগলো। আরোহী কান্না করতে লাগলো। দেখতে দেখতে 10টা বেজে গেল। তারপরও কেন জানি বাবা অনেকটা সময় বসে রইল। পরে বাবা ভাইয়াকে বলল, আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বাবা আরোহীর উদ্দেশ্য করে বলল। তারপর সবাই 10টা বাজার অপেক্ষা করতে লাগলো। আরোহী কান্না করতে লাগলো। দেখতে দেখতে 10টা বেজে গেল। তারপরও কেন জানি বাবা অনেকটা সময় বসে রইল। পরে বাবা ভাইয়াকে বলল, শুভ চল আমার সাথে। কোথায়? পুলিশ স্টেশনে। আচ্ছা চলো। বাবা সোফা থেকে উঠে এক পায়ে গিয়েছেই রওনা দেবে, তখন তাদের কানে মা বলে কারো ডাকের আওয়াজ আসলো। তারা সামনে তাকিয়ে দেখলো জুনিয়র আরোহী হাতে অনেক কিছু নিয়ে দৌড়ে ওদের দিকে আসছে। আরোহী জুনিয়র আরোহীকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে ওদের জড়িয়ে ধরল। মামুনি, মামুনি তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? আরোহী জুনিয়র আরোহীর মুখে অসংখ্য চুম্মা দিল। হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। আর এই দেখো, বাবু আমাকে কত কিছু কিনে দিয়েছে, কত খেলনা কিনে দিয়েছে। বুড়ি, তোমার বাবু কোথায়? ওই তো। জুনিয়র আরোহী নিজের পিছনের দিকে ইশারা করলো। সবাই ওর ইশারা করার দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে গেল, কারণ আমি হাতে অনেক কিছু নিয়ে বাড়ির ভেতরে ঢুকছি। আমার হাতে অনেকগুলো ব্যাগ। আমি সব ব্যাগ সোফার সামনে টেবিলের উপরে রেখে দাঁড়ানোর সাথে সাথে নিধি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কি রে পাগলি, কান্না করছিস কেন? তুমি এতটার সময় কোথায় ছিলে? আর বলিস না, তোদের বাড়ির এই বুড়ি সকালে আমাকে টানাটানি করে ঘুম থেকে উঠে বলে কিনা ওকে নিয়ে ঘুরতে যেতে হবে, আর যদি না যায় তাহলে আমাকে নাকি ঘুমাতে দেবে না। তাই উপায় না পেয়ে ওকে নিয়ে বেরিয়েছিলাম। প্রথমে তো পার্কে ঘুরলাম, দুইজনে মিলে সূর্যোদয় দেখলাম। একটা হোটেলে গিয়ে দুইজনে নাস্তা করলাম। তারপর একটা মার্কেটে গিয়ে ওর জন্য এত এত খেলনা কিনে নিয়ে আসলাম। একটু বলে যেতে পারলি না? জানিস তোমাকে আমরা কত খুঁজেছি, কত চিন্তা করেছি। আমার জন্য আপনাদের আবার চিন্তা কবে থেকে শুরু হতে লাগলো? চিন্তাটা আমাকে নিয়ে নাকি আপনার বাড়ির পিচ্ছি বুড়িটার জন্য করছেন? বাবা মাথা নিচু করে দিল। হয়তো আপনাদের কেউ একজন বলেছে আমি তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছি, তাই না? হেঁটে হেঁটে আরোহীর সামনে দিয়ে বললাম। আরোহী অশ্রু ভরা চোখে আমার দিকে তাকিয়ে রইল। জানেন, একবার মনে হয়েছিল
সত্যি ওকে নিয়ে পালিয়ে যাই। কিন্তু আমি আগেও আপনার মতো ছিলাম না, আর এখনও আপনার মতো না। তাই তো সুযোগ থাকা সত্ত্বেও আমি আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যাইনি। দুঃখিত, আমাকে প্লিজ মাফ করে দাও। মামনি, তুমি তোমার খেলনাগুলো নিয়ে ঘরে গিয়ে দেখো আর খেলা করো, যাও। আচ্ছা বাবু, তুমি কিন্তু আবার চলে যেও না। আচ্ছা, যাবো না। জুনিয়র আরোহীর খেলনা নিয়ে চলে গেল। হ্যাঁ, কি জানি বলছিলেন? দুঃখিত, তাই না? তা আপনাকে আপনার কোন অপরাধের জন্য মাফ করবো একটু বলবেন প্লিজ? আজ থেকে 6 কি 7 বছর আগে যেটা করেছেন তার জন্য, নাকি এখন আমাকে পুলিশের দিয়ে ধরিয়ে দেওয়ার যে পরিকল্পনা করছিলেন তার জন্য? আরে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। কি ভাবছেন? আমি জানতে পারলাম কি করে আপনি আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন? আসলে কি জানেন তো, আপনার মতো মেয়েকে আমার খুব ভালো করেই চেনা হয়ে গিয়েছে। তাই আমি এমনিতেই বুঝতে পারি আপনি পরবর্তীতে কি যে করতে পারেন। সাগর, তুই আরোহীকে আজকে আবার ভুল বুঝছিস। ও আসলে ওর মেয়ের জন্য একটু বেশি চিন্তিত ছিল, তাই। হ্যাঁ, তাই কি? তাই কি ভেবেছে আমি ওর মেয়েকে নিয়ে পালিয়ে যাব? তোর মোবাইল বন্ধ ছিল, তাই এটা ভাবা তো অস্বাভাবিক কিছু না। আসলে অস্বাভাবিক না, কিন্তু কি জানি অন্যের মেয়েকে নিয়ে তার পিছনে টাকা খরচ করার কোনো ইচ্ছে আমার নেই। এইভাবে বলছো কেন? জুনিয়র আরোহীকে আমার একার সন্তান, ও তো তোমারও সন্তান। চুপ, একদম চুপ। কার না কার পাপের ফল আমার ঘাড়ে চাপিয়ে বলছিস আমার সন্তান, তাই না? ওই মেয়ে যে আমার সন্তান তার প্রমাণ কি রাখে? হ্যাঁ, তোমার যা বলার আমাকে বলো, কিন্তু দয়া করে আমার মেয়েটাকে নিয়ে কিছু বলিও না। কেন বলবো না? তোর যে চরিত্র, তাতে এইসব কথা শোনা কি অপ্রত্যাশিত? আমার ওপর প্রতিশোধ দেওয়ার জন্য আমার সাথে শুয়েছিস। না জানি এমন আর কত ছেলের সাথে শুয়েছিস, আর তাদের মধ্যেই কারো না কারো সন্তান এটা। তখন আর কারো ঘাড়ে এর ভার চাপাতে পারিসনি, তাই শেষ পর্যন্ত আমার ঘাড়ের ভারটা চাপিয়ে দিয়েছিস। আমি তোমার পায়ে ধরি, দয়া করে তোমার যা বলার আমাকে বলো, কিন্তু আমার ওই নিষ্পাপ মেয়েটার উপর কোনো কলঙ্কের দাগ দিও না। ও আসলেই তোমারই সন্তান। ও যে আমার সন্তান তার প্রমাণ কি আছে? তুমি আমাকে সন্দেহ করছো? তোর মতো চরিত্রহীন মেয়েকে সন্দেহ না করার কোনো কারণ আছে? না জানি কত ছেলের সাথে শুয়েছিস, আর শেষ পর্যন্ত মেয়েটাকে নিয়ে আমার ঘাড়ে এসে ফেলেছিস। তোমার যদি আমাকে সহ্য না হয় তাহলে আমাকে বলো, আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু দয়া করে আমার মেয়েকে নিয়ে এসব খারাপ কথা বলো না প্লিজ। এই তোর এই নাকা কান্না আমার সামনে কাঁদবি না। আর তাছাড়া তুই যাবি বা কোথায়? তোর যদি কোথাও যাওয়ার জায়গা থাকতো তাহলে কি মেয়েটাকে বাড়িতে পড়ে থাকতি? ও হ্যাঁ, বুঝেছি। তুই এই বাড়িতে কেন পড়ে রয়েছিস। দাঁড়া, তোর আশাটা পূরণ করে দিচ্ছি। কথাটা শেষ করে আমি সোফার দিকে যেতে লাগলাম। সম্পূর্ণ বাড়ির মানুষের সামনে আমি এতটা সময় ধরে আরোহীকে বলছি। আমার বাবা তেমন কোনো আত্মীয় ছিল না, তাই এখানে আরোহীর মা, বাবা, জয় এবং আমার বন্ধুরা, জয়ের মা বাবা, আমার পরিবারের মানুষ সবাই আমার চিৎকার শুনে চলে এসেছে। আর আমি সবার সামনে আরোহীকে এইসব বলছি। আরোহী বসে বসে কান্না করছে। তারপর এমন কিছু করলাম যার জন্য আরোহীর মান সম্মান যেটুকু ছিল সেটুকু হয়তো বা সবার সামনে মাটিতে মিশে গেল। আমি সোফার সামনে গিয়ে একটা ব্যাগ হাতে নিয়ে আবার আরোহীর সামনে আসলাম। আরোহী তখনও নিচে বসে কান্না করছে। তুই কি মনে করেছিস? তুই তোর এই মেয়েকে নিয়ে এখানে কেন পড়ে রয়েছিস আমি জানি না। কি জানো তুমি কেন আমি এখানে পড়ে আছি? তোর এই নষ্ট চরিত্রের মূল্য নেওয়ার জন্য তুই এখনো পড়ে রয়েছিস। সেদিন বলেছিলাম না তোকে তোর ইজ্জতের মূল্য দিয়ে দেবো, তার জন্য তুই পড়ে রয়েছিস। অবশ্য তুই এখানে পড়ে থেকে ভালোই করেছিস, না হলে তোর ইজ্জতের মূল্য দিতে আমাকে তোকে খুঁজতে কষ্ট করতে হতো। আর ওই চোখের মধ্যে একরাশ জল নিয়ে আমার দিকে তাকালো। এই নে তোর চরিত্রের মূল্য। সেই দিন তোর চরিত্রে যে দাম উঠেছিল তার চেয়ে 10 লক্ষ টাকা এখানে বেশি রয়েছে, চাইলে গুণে দেখতে পারিস। আমি আমার হাতের ব্যাগটা আরোহীর মাথার উপর দিয়ে খুলে দিলাম, আর সেখান থেকে টাকার বৃষ্টি আরোহীর মাথার উপর পড়তে লাগলো। একটা মেয়ের জন্য এর চেয়ে অপমানের আর হয়তো কিছুই হতে পারে না। তো তুমি আমার সতীত্বের মূল্য দিচ্ছ? তোর সতীত্ব বলতে কিছু আছে রে? হ্যাঁ, আরোহী কিছু না বলে আমার থেকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। আরে তোর চেয়ে তো পতিতালয়ের পতিতারাও ভালো হয়। কিভাবে যে তুই এত ভালো মানুষের পেটে জন্ম নিলি? তোর জন্ম হওয়া তো দরকার ছিল কোনো পতিতার পেটে। সাগর প্লিজ এসব আর বলো না, আমি যে শুনতে পারবো না। এসব শুনে আমি সহ্য করতে পারছি না। শুনতে পারছিস না বললে তো হবে না, তোকে শুনতে হবে। সেদিন যখন সবার সামনে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিলি, সেই দিন মনে ছিল না? এসব তোকে একদিন তো অবশ্যই শুনতে হবে। প্লিজ আর না, আমি আর এসব শুনতে পারবো না। আমি তোমার পায়ে ধরছি, দয়া করে এসব আর বলো না। আমার পা ধরে বলতে লাগলো কথাটা।
এই পা ছাড় আমার। না, আগে তুমি আমাকে এসব বলা বন্ধ করবে, তারপর আমি তোমার পা ছাড়বো, তার আগে না। ছাড় বলছি না। সেদিন দোষ না থাকা সত্ত্বেও তোর ষড়যন্ত্রে আমার প্রায় মরার মতো অবস্থা ছিল, শুধুমাত্র তোর মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয়ে। সেদিন আমি যেমন সবকিছু মুখ বুঝে শুনেছি, মুখ বুঝে সহ্য করেছি, তেমনি আজকেও তোকে সবকিছু মুখ বুঝে শুনতে হবে আর সহ্যও করতে হবে। হালকাভাবে আরোহীকে লাথি দিয়ে সরিয়ে দিলাম। আরোহী দূরে গিয়ে কান্না উঠতে লাগলো। তো ওর জন্য আমি আমার প্রিয় বোন, আমার কলিজার বোনকে না দেখে কাটিয়েছি, যে বোনকে ছেড়ে আমি এক মুহূর্তও থাকতে পারতাম না। একমাত্র তোর জন্য আমি তার থেকে দূরে রয়েছি। আরোহী এখনো নিশ্চুপ, কান্না করছে। যে বোনের চোখে আমি এক ফোঁটা জল দেখতে পারতাম না, শুধুমাত্র তোর জন্য রে। হ্যাঁ রে, শুধুমাত্র তোর জন্য গত 7টা বছর আমার বোন প্রতিদিন কান্না করেছে। আমি চাইলেও এসব কান্নাটা আটকাতে পারিনি। কথা বলতে বলতে আমার চোখে জল চলে এসেছে। তার সাথে আমি আরোহী থেকে কিছুটা দূরেও চলে গিয়েছিলাম। নিশ্চুপ আরোহী আমার দিকে তাকিয়ে রয়েছে। তোকে এখন এখানে দেখে কি মনে হচ্ছে জানিস? তোকে মেরে এখানে পুঁতে দিই। আমি আরোহীকে মারার জন্য আরোহীর দিকে তেড়ে গেলাম। আরোহী আমাকে তেড়ে যেতে দেখে ভয় পেয়ে কেঁপে উঠে কিছুটা পিছিয়ে গেল। সাগর, এইবারের মতো মেয়েটাকে ক্ষমা দে। দয়া করে মেয়েটাকে আর কষ্ট দিস না বাবা। এমনিতে মেয়েটা এতগুলো বছর অনেক কষ্ট পেয়েছে। বাবা আমাকে থামিয়ে দিল। কষ্ট? কিসের কষ্ট? ওর মতো লোভী একটা মেয়ে মানুষকে শুধু কষ্টই দিতে পারে। জীবনে কষ্ট পেতে শেখেনি সে। আর আপনারাই বড় হয়ে কথা বলছেন কেন? ও বুঝেছি, আপনাদের ওকে দেখে হিংসে হচ্ছে, তাই না? শুধু তাই না, একটু লোভও হচ্ছে। হ্যাঁ, তাই ওর হয়ে কথা বলছেন, তাই না? আমাদের আরোহীকে দেখে হিংসে আর লোভ হবে কেন? হিংসা হবে কারণ আছে তো। ওর কাছে তো এখন 50 লক্ষ টাকা আছে, যাও একটু আগে ওর ইজ্জতের বিনিময়ে কামিয়েছে। আর লোভ হওয়ার কারণ হলো এতগুলো টাকা দেখে লোভ হচ্ছে। সাগর, চিৎকার করে কোনো লাভ নেই মিস্টার, কারণ চিৎকার করে আর যাই করতে পারেন, এই সত্যিটা পরিবর্তন করতে পারবেন না। সাগর, তুই কার সাথে কথা বলছিস? তোর কোনো ধারণা আছে? উনি তোর বাবা হয়। বাবার সাথে কি কেউ এমনভাবে কথা বলে? আমার সম্পূর্ণ ধারণা আছে আমি কার সাথে বলছি আর উনি আমার কিসের বাবা, যে কিনা একটা ছেলেকে মেয়ের কথা শুনে তার ছেলেকে কুকুরের চেয়েও খারাপভাবে মারতে পারে। মারে তো মারে, তার ছেলেকে নিজের আত্মরক্ষায় কথা বলার সুযোগই দেয় না। সে আবার আমার কিসের বাবা? হ্যাঁ, কিসের বাবা? অবশ্যই আমার কথা শুনবেই বা কেন? আমাকে তো কুড়িয়ে পেয়েছিল। কিন্তু আমি একটা কথা বুঝি না, এমন একটা বেবিচারী মানুষকে এখানকার জনগণ চেয়ারম্যান বানিয়েছে কোন আকেলে? হ্যাঁ সাগর, এইভাবে বলিস না বাবা। আমি মানি, আমি সেই দিন তোর সাথে অবিচার করেছি, কিন্তু তাই বলে সেই সব মনে করি আমাকে লজ্জা দিস না। দয়া করে আমাকে আর লজ্জা দিস না। ও, আজকে কথাগুলো শুনে বুঝি এত লজ্জা লাগছে? হাই রে মাইয়া! কিন্তু সেই দিন যখন আপনার সবার সামনে আপনি রাস্তায় আমাকে ফেলে আপনার ছেলেকে মারছিলেন, তখন লজ্জা লাগেনি? বাবার মুখের সামনে দিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বললাম, বাবা নিশ্চয়। কি হলো বলুন, নাকি এখনো বলতে লজ্জা লাগছে? সাগর, দয়া কর, একটু দয়া কর। বাবাকে আর এইভাবে লজ্জা দিস না। বাবা যেদিন থেকে জানতে পেরেছে, সেদিন যা করেছে সব কিছু আরোহী সাজানো নাটক ছিল। সেদিন থেকে বাবা শান্তিতে ঘুমাতে পারেনি। প্রতিটি মুহূর্তে তোর কথা ভেবে চোখের জল ফেলেছে। শুধু তাই নয়, গ্রামের এক কেউ নেই যার কাছে তোর খবর জানতে চেয়েছে। তুই তো জানিস বাবা তোকে কত ভালোবাসতো, আর এখনও ভালোবাসে। তাই নাকি? এত যখন ভালোবাসতো, তাহলে ওর মতো একটা মেয়ের কথা শুনে এইভাবে মারতে পারতো? আপনি বলেন দেখি, মারতে পারতো নাকি? ভাইয়ের মুখে দেখে সামনে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি হলো, চুপ হয়ে গেলেন কেন? ও ও, অবশ্য আপনি বা কি করবেন? আপনিও তো আমার উপর কম অত্যাচার করেননি। আমার শরীরের এমন একটা অংশ বাকি নেই যার মধ্যে আপনার মারের দাগ না আছে। ভাইয়া এদিকে চোখে জল ফেলছে আমার কথাগুলো শুনে। অবশ্য এই দিক দিয়ে দেখলে ওকে আবার ধন্যবাদ দেওয়া উচিত, কারণ ওই চরিত্রহীনা মেয়েটা যদি আমাকে মার খাইয়ে এই শহর থেকে না তাড়াতো, তাহলে এতদিনে আপনি নিশ্চয়ই আমাকে মেরে ফেলে আত্মহত্যার রূপ দিয়ে দিতেন। আর আপনার ওই বাবা সে জানতো আমি আত্মহত্যা করেছি, তাই না? ভাইয়া মাথায় উঁচু করে অশ্রু ভরা দৃষ্টিতে আমার দিকে তাকালো। আরে 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 আরে, আপনি কান্না করছেন যে? সত্যি কথা শুনে বুঝি খারাপ লাগছে, কষ্ট লাগছে?
অবশ্য খারাপ লাগারই কথা, কারণ সত্যি কথা সবার তো আবার হজম হয় না। তাই বলে কি শুধু শুধু চোখের জল ফেলে লাভ নেই। হ্যাঁ, চোখের জলটা মুছুন। ভাইয়া চোখের থেকে এক ফোঁটা জল আমার নখের উপর দিয়ে আবার তার মুখের দিকে ছুঁড়ে মারলাম। সাগর, দয়া করে ওকে কিছু বলিস না। ও যা করেছে তাতে ওর কোনো দোষ নেই। ঠিকই তো, ওনার তো কোনো দোষ নেই, সব দোষের মূল তো আপনি। ছোট থেকে ভালোবাসা দিয়ে বড় করার পরিবর্তে অবহেলা অত্যাচার করে বড় করেছেন। আর আপনার ছেলে সেইটা দেখে দেখেই তো আমার উপর অত্যাচার করতে শিখেছে, তাই না? আমার কথা শুনে মা তো পুরাই নিশ্চুপ হয়ে গেছে। আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, আমি তো ছোট থেকে আপনাকে আমার মা ভাবতাম আর তেমনই ভালোবাসতাম, কিন্তু আমাকে আপনি কেন আপনার ছেলে ভাবতে পারেননি? কি ভুল ছিল আমার? আপনার স্বামী আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল, এটা তো আমার কোনো অপরাধ ছিল না। আমি তো ওনাকে বলিনি আমাকে কুড়িয়ে আনতে। আমি না হয় মরেই যেতাম ছোটবেলায়। আর তাছাড়াও আমি তো আপনার কাছ থেকে টাকা পয়সাও চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম। আপনি কি পারতেন না আমাকে একটু ভালোবাসা দিতে? মা নিশ্চুপ, মা অশ্রু ভরা চোখে আমার দিকে তাকান। অবশ্য আপনাকেই বা কি বলবো, আমি বড় ছিলাম তো, তাই হয়তো আমাকে ভালোবাসা দেননি। আর যখন ভালোবাসা দিলেও তাও কিছুদিন পর কেড়েও নিলেন। আচ্ছা, আপনি কি বলতে পারবেন আপনি সেদিন আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলেন কেন? আমি বাবার সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম। তোকে দেখে শুনে ভালোবাসা দিয়ে বড় করার জন্য। ওহ, তাই বুঝি? তা রাখতে পেরেছিলেন দেখে শুনে? দিতে পেরেছিলেন মায়ের ভালোবাসা? কি বলতে পারছেন না? অবশ্য বলবেনই বা কি করে, আপনি তো বাড়ির কোনো খোঁজই রাখেননি। বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি মানছি তোর ভালো মতো দেখাশোনা করতে পারিনি। দয়া করে তোর এই অপরাধী বাবাকে ক্ষমা করে দে। আমার বাবা? বাবা? কিসের বাবা আপনি আমার? আপনি আমার বাবা না, আমার বাবা আছে, কিন্তু সেটা আপনি না। আপনার মতো একজন আমার বাবা হওয়ার চেয়ে আমি সারা জীবন এতিম থাকতে রাজি আছি। যে বাবা নিজের ছেলেকে ঘাড়ের বোঝা ভাবে, সে তো আমার বাবা কিছুতেই হতে পারে না, কোনোদিন না। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমার বাবা? বাবা? কিসের বাবা আপনি আমার? আপনি আমার বাবা না, আমার বাবা আছে, কিন্তু সেটা আপনি না। আপনার মতো একজন আমার বাবা হওয়ার চেয়ে আমি সারা জীবন এতিম থাকতে রাজি আছি। যে বাবা নিজের ছেলেকে ঘাড়ের বোঝা ভাবে, সে তো আমার বাবা কিছুতেই হতে পারে না, কোনোদিন না। বাবা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। সেদিন জানি কি বলেছিলেন? হ্যাঁ মিস্টার, আপনার জীবনের বিনিময়ে এতগুলো বছর আমাকে ভরণ পোষণ দিয়ে বড় করেছেন, তার দাম চেয়েছিলেন তাই না? ছেলে মানুষ করার দাম। নিন, এই নিন আপনার দাম। আমি আরেকটা ব্যাগ হাতে নিয়ে সেটা থেকে টাকা বের করে রেখে বাবার মুখে ছুঁড়ে মারলাম। এমন অপমান হয়তো পৃথিবীতে কোনো ছেলে তার বাবাকে স্বপ্নেও করেনি। কিন্তু যে বাবা তার সন্তানের জীবনের পরিবর্তে তার কাছে ভরণ পোষণে টাকা ফেরত চায়, তার সাথে কি এর চেয়ে ভালো ব্যবহার করা সম্ভব? আমার পক্ষে তো সম্ভব না, হোক না সে আমার পালিত বাবা। গুনে নিন, যা চেয়েছিলেন তার থেকে 10 লক্ষ টাকা বেশি দিয়েছি। যদি মনে হয় আরো বেশি লাগবে তাহলে এখনই বলতে পারেন, আমি চেকটা কেটে দিয়ে দিচ্ছি, আপনি পরে ব্যাংক থেকে তুলে নিন। কান্না নাকি কষ্টে বাবার কণ্ঠটা ধরে আসছে, তবু অনেক কষ্টে কথাটি বলল। যে বাবা তার পালিত ছেলেকে নিজের ঘাড়ে বোঝা ভাবে, তার জীবনের বিনিময়ে তার ছোট থেকে ভরণ পোষণে টাকা ফেরত দিতে বলে, তাকে লোভী ছাড়া আর কি ভাববো আমার তো জানা নেই। নিশ্চুপ। বাবা মুখ ফুটে কিছু বলতে চেয়েছিল কিন্তু বলতে পারল না, হয়তো কষ্টে বা কান্নায় তার গলা ধরে আসছে। তবে আরোহী, এখন আপনাকে একটা প্রশ্ন করি, কষ্ট করে তার উত্তরটা দেবেন কি? আরোহীর কাছে গিয়ে এক পা মেঝেতে ঠেকিয়ে আরেক পা হাত দাঁড় করিয়ে রেখে তার উপর ভর দিয়ে জিজ্ঞাসা করালাম। আরোহী কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আরোহী হয়তো বুঝতে পেরেছে আমি এমন কিছু জিজ্ঞাসা করব যেটা ওর শুনতে খারাপ লাগবে, তাই আগেই ভয় পেয়ে গিয়েছে। আচ্ছা, আপনি যে মেয়েটাকে আমার সন্তান বলে এই বাড়িতে রেখেছেন, সে আসলে কার মেয়ে? সাগর, মুখ সামলে কথা বলো। তোমার অপরাধী আমি, তাই যা বলার আমাকে বলো, কিন্তু আমার মেয়ের সম্পর্কে একটাও খারাপ কথা বলবে না। কেন ভয় হচ্ছে? হ্যাঁ, যাতে করে জানতে পারি মেয়েটা আসল বাবাকে। আসল নকল নেই, তুমিই ওর বাবা। আমার তো সন্দেহ হচ্ছে,
কারণ তুই যে চরিত্রহীন না জানি কার পাপের ফসল আমার ঘাড়ে এনে ফেলেছিস। হয়তো কোনো একদিন দেখা যাবে তোর মতো তোর মেয়েও চরিত্রহীন বের হবে, তখন তো দোষ না থাকা সত্ত্বেও আমার ঘাড়েই সব দোষ পড়বে। সাগর, আরোহী চিৎকার দিয়ে যা করলো তো আমি কোনোদিনও ভাবিনি যে আরোহী এমনটা করবে আমার সাথে। ঠাস ঠাস করে আরোহী চিৎকার দিয়ে আমার গালে থাপ্পড় বসিয়ে দিল। আরোহী থাপ্পড়টা এত জোরে মেরেছে যে আমি নিয়ন্ত্রণ হারিয়ে মেঝেতে পড়ে গেলাম। কোনো মতো মেঝে থেকে উঠে আগের মতো হাফ বসা অবস্থায় বসে আরোহীর দিকে তাকালাম। আমাকে আরোহী ওর দিকে তাকাতে দেখে আরোহী বলল, তোর অপরাধী আমি। তোর যা বলার আমাকে বল। আমাকে চরিত্রহীনা, মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক যা বলার আমাকে বল, আমি মেনে নিব। কিন্তু আমার মেয়ের নামে একটা খারাপ কথাও যদি বলিস তাহলে আমি তোকে ছেড়ে কথা বলবো না। আমি নিশ্চুপ। আমি জানি আমি খারাপ, তোমার সাথে ভালোবাসার নাটক করে প্রতিশোধ নিয়েছি, কিন্তু এতে তো আমার মেয়েটার কোনো দোষ নেই। তাহলে তুমি ওকে এর ভেতরে কেন টেনে আনছো? হ্যাঁ, কেন শুধু শুধু ওকে খারাপ কথা বলছো? ও তো তোমার সাথে কিচ্ছু করেনি, না তোমাকে খারাপ কিছু বলেছে। জানি তুমি আমাকে খারাপ ভাবো, কিন্তু তুমি তো জানো আমি আর যাই হই না কেন চরিত্রহীন না। প্রতিশোধ নেওয়ার জন্য তোমার সাথে ভালোবাসার নাটক করে, শারীরিক সম্পর্ক করে তোমাকে আমার পরিবারের মানুষের হাত দিয়ে মার খাইয়ে বাড়ি ছাড়া করেছি। আমি মানি এটা করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, কিন্তু তুমি বিশ্বাস করো আমি আর কোনো ছেলের সাথে সম্পর্কে জড়াইনি। আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, তোমার মাঝে নিজেকে সঁপে দিয়েছি। আর আমার অভাগা মেয়েটার বাবা শুধুই তুমি। আরোহী কান্না করতে করতে আমার বুকে হেলে পড়ল। ছোট থেকে মেয়েটা আমার ভুলের কারণে ওর বাবার ভালোবাসা পায়নি, আর এখন যখন পেয়েছে তখন দয়া করে তুমি ওকে দূরে ঠেলে দিও না। আমি তোমার দু পায়ে ধরছি, দয়া করে আমার মেয়েটাকে তুমি একটু বাবার অধিকার দাও প্লিজ। আবার পা ধরে কান্না করে কথাটা বলল। যদি এর পরেও আমার কথা তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি ওর সাথে আমার ডিএনএ টেস্ট করিয়ে দেখতে পারো, তবু আমার মেয়েটার নামে কলঙ্কের দাগ দিও না। কথাটা শেষ করে আরোহী কান্নায় ভেঙে পড়ল। এই মুহূর্তে আমার কি করা উচিত আমার মাথায় কিচ্ছুই ঢুকছে না। আরোহী আমাকে থাপ্পড় মেরেছে, তার জন্য আমার কি রাগ করা উচিত নাকি আরোহীকে আরো কিছু বলা উচিত? আমার মাথায় এখন কিছুই ঢুকছে না। হঠাৎ করে আমার মাথা খুব করে ব্যথা করতে শুরু করলো। তাই উপায় না পেয়ে নিধিকে বললাম, নিধি, হ্যাঁ ভাইয়া বলো। এমন কোনো ঘর আছে যেখানে একটু বিশ্রাম করা যাবে? হ্যাঁ আছে তো। কোন ঘরটা? একটু আমাকে নিয়ে চল না। অন্য কোনো ঘরে যাবে কেন? তোমার সেই আগের ঘরে যাও। আচ্ছা, আমি আমার পা থেকে আরোহীর হাত সরিয়ে আমার ঘরের দিকে যেতে লাগলাম। আমি আমার ঘরের দিকে যেতে যেতে ভাবতে লাগলাম, যে রাগ, যে মিথ্যা অপবাদ, যে অবহেলা আমি ছোটবেলায় পেয়েছি, সেই একই কাজ আমি শেষ পর্যন্ত আমার মেয়ের সাথেই করলাম। ছোট থেকে এই পর্যন্ত আমার মেয়েটা বাবার ভালোবাসাই পায়নি, আর এখন যখন পেল তখন আমি কিনা ওকে সন্দেহ করছি। ছি ছি ছি, কি করে পারলাম আমি এতটা খারাপ হতে? কি করে পারলাম আমার নিজের মেয়ে সম্পর্কে এত খারাপ কথা বলতে? এতদিন আমি আমার পালিত মা বাবা আর ভাইয়াকে খারাপ বলতাম, আর আজকে আমি আমার মেয়ের সম্পর্কে এত খারাপ কথা বলে তাদেরকে ওই জায়গায় চলে গেলাম। ছি ছি, কি করে পারলাম আমি এসব বলতে? আমার মুখ দিয়ে কি একটু আটকালো না? আমি এইসব বলছিলাম আর নিজেকে বারবার দোষারোপ করছিলাম। তার সাথে নিজের কাজের জন্য মনে মনে নিজেকেই নিজে থুতো দিচ্ছিলাম। দেখতে দেখতে আমার ঘরে চলে আসলাম। আমি আমার ঘরে এসে কিছুটা অবাক হলাম, কারণ আমার ঘরটা আগে চেয়ে অনেক সুন্দর করে সাজানো। বাবু, তুমি এসেছো, ভালোই করেছো। এখন তুমি আর আমি একসাথে খেলবো। জুনিয়র আরোহীর কথা শুনে বিছানার পাশে মেঝের দিকে তাকালাম। মেঝের দিকে তাকাতে নিজের ইচ্ছের বিরুদ্ধে মুখের কোণে হাসি ফুটে উঠল, কারণ মেয়েটা সবগুলো খেলনা বের করে নিজের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে। আমি জুনিয়র আরোহীকে দেখতে দেখতে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। বাবু, কি হয়েছে তোমার? এমন করে শুয়ে পড়লে কেন? জুনিয়র আরোহী খেলনার মাঝে থেকে উঠে বিছানায় এসে আমার পাশে এসে বসলো। কিছু না রে মা, মাথাটা একটু ব্যথা করছে, তাই একটু শুয়ে পড়লাম আর কি। তোমার মাথা ব্যথা করছে আর আমি বলছো কিছু হয়নি? জানো, মাথা মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। মানুষের মাথা যদি কিছু হয় তাহলে মানুষ মারা যায়। তা পাখা বুড়ি, তোমাকে এইসব কে বলেছে? পিসি। ও আচ্ছা আচ্ছা। তুমি এখানে শুয়ে থাকো, আমি মাকে ডেকে আনি। কেন? মা এসে তোমার মাথায় ওষুধ লাগিয়ে দিবে। না রে মামনি, আমার মাথায় ওষুধ লাগাতে হবে না, একটু শুয়ে থাকলেই মাথা ব্যথা চলে যাবে।
তাহলে তুমি শুয়ে থাকো, আমি তোমার মাথা টিপে দেই। তুই মাথা টিপে দিতে পারবি? আমি সব পারি। এখন তুমি লক্ষ্মী ছেলের মতো চুপচাপ শুয়ে পড়ো তো। আচ্ছা বেশ। আমি শুয়ে পড়লাম, আর জুনিয়র আরোহী তার ছোট ছোট হাত দিয়ে আমার মাথাটা টিপে দিতে লাগলো। ওর হাতের ছোঁয়ায় যতটা না ভালো লাগছিল তার চেয়ে কষ্ট হচ্ছিল বেশি। তার সাথে নিজের উপর ঘৃণাটা কয়েক গুণ বেড়ে যাচ্ছিল। তার সাথে আবারও ভাবতে লাগলাম, একটু আগে আমি কিনা আমার নিজের মেয়ের নামে এত খারাপ কথা বলছিলাম। ছি ছি ছি, আরোহী যে আমাকে থাপ্পড় মেরেছে একদম ঠিক কাজ করেছে। আমার মতো মানুষকে তাও থাপ্পড় মারাই উচিত। শুধু তাই নয়, আমার মতো মানুষ তো বাবা ডাক শোনার কোনো অধিকারই নেই। যে কিনা তার নিজের মেয়েকে সন্দেহ করে, তার নামে কলঙ্কের দাগ বসিয়ে দেয়, সে আবার কিসের বাবা? আরোহী একদম ঠিক কাজ করেছে, আমাকে থাপ্পড় মেরেছে। শুধু তাই নয়, আরোহী যদি আমাকে একটা থাপ্পড় না মেরে আরো বেশি থাপ্পড় মারতো তাহলে আরো বেশি ভালো হতো। আরোহী আজকে আবারও প্রমাণ করে দিল, এতটাই মা যতই খারাপ হোক না কেন, তার সামনে যদি তার ছেলে মেয়েকে কেউ খারাপ কথা বলে তাহলে সেই মা তাকে কোনোভাবেই ছেড়ে কথা বলবে না, হোক না সে তার স্বামী বা অন্য কেউ। সবাই ভালোবাসা পেল, আমি আমার মেয়েটাই শুধু কারো ভালোবাসা পেলাম না। আমি ছোট থেকেই মায়ের ভালোবাসা পেলাম না, আর আমার মেয়ে তার বাবার ভালোবাসা পেল না। কিন্তু দেখো, তবুও আমার মেয়েটা কি করে আমার মাথা টিপে দিচ্ছে। ছোট থেকে নিধি যেইভাবে আমার মাথা ব্যথা হলে আমার মাথা টিপে দিত, আমার মেয়েটা এখন ঠিক সেইভাবেই আমার মাথা টিপে দিচ্ছে। আর আমি কিনা আমার এই মেয়ের নামে এত কলঙ্কের দাগ বসিয়ে দিয়ে আসলাম। ছি ছি ছি, আমি এসব ভাবতে ভাবতে কখন যে আমার চোখ দিয়ে জল বের হয়ে গিয়েছে আমি নিজেও জানি না। আমার চোখের কোণে জল দেখে জুনিয়র আরোহী আমাকে বলল, বাবা, তুমি কান্না করছো কেন? না রে মা, আমি কান্না করছি না। তাহলে তোমার চোখে জল কেন? আসলে অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি তো, তাই তো মনে পড়তেই খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। জানো, মা বলে যদি তুমি বুঝতে পারো তুমি কোনো অপরাধ করেছো আর তার জন্য তুমি অনুতপ্ত হও, তাহলে যার কাছে অপরাধ করছো তার কাছে গিয়ে ক্ষমা চাও। যদি ক্ষমা চাওয়ার পর সে ক্ষমা না করে, তোমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে? মা বলে বুদ্ধিমান মানুষ কখনো কাউকে ক্ষমা না করে ফিরিয়ে দেয় না। কারণ কি জানো? কি? কারণ তারা জানে প্রতিশোধ তাদের নিতে হবে না, প্রকৃতি নিজেই তাদের উপর প্রতিশোধ নিয়ে নিবে। মামুনি, তুমি দেখি অনেক বুদ্ধিমান। ইমহু, আমি বুদ্ধিমান না, তাহলে তুমি কি? আমি বুদ্ধিমতী। উপস, আমি ভুল বলেছি। হ্যাঁ, এখন লক্ষ্মী ছেলের মতো আমাকে বুকে নিয়ে চোখ বুঝে ঘুমিয়ে পড়ো। আচ্ছা এসো। আমি হাতটা বাড়িয়ে দিলাম, আর জুনিয়র আরোহী ঝাঁপ দিয়ে আমার বুকে চলে আসলো। জানো, তোমার বুকে শোয়ার জন্য আমি কত অপেক্ষা করেছি, কান্না করেছি। আমার সব বান্ধবীরা তাদের বাবার বুকে শুয়ে থাকতো, আর সেগুলো স্কুলে এসে বলতো। ওদের কথা শুনে আমার কত কষ্ট হতো, তোমাকে বলে বোঝাতে পারবো না। দুঃখিত মামুনি, আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হয়েছে। দুঃখিত, আমাকে না বলে যার কাছে অপরাধ করেছো তাকে বলিও, কারণ আমি চাই না আমার বাবা কারো অপরাধী হয়ে থাকুক। আচ্ছা, বলবো। আর হ্যাঁ, এরপর থেকে আমাকে প্রতিদিন এমন বুকে নিয়ে ঘুমাতে হবে। আচ্ছা। এই তো আমার লক্ষ্মী বাবা। জুনিয়র আরোহী আমার গালে একটা চুম্মা দিল। চলো, এইবার বাবা মেয়ে মিলে দুজনেই ঘুমিয়ে পড়ি। হ্যাঁ চল। তারপর আমি আমার মেয়েকে বুকে নিয়ে ঘুমের জগতে হারিয়ে গেলাম। ওইদিকে আমি এত কিছু করে সেখান থেকে আসার পর কি হচ্ছে তা পরের পার্টে অবশ্যই জানতে পারবেন।